সো যখন স্প্লেনিক আর্টারি হয়ে যখন স্প্লিনের মধ্যে আরবিসি যায় তখন সেখানে যে ক্যাপিলারিসটা আছে খুবই পাতলা, সেখান দিয়ে আরবিসি যেতে পারে না, তখন হোয়াইট পাল্প নামক একটা জায়গা আছে যেখানে যে আরবিসি আটকে যায়। এই হিমোলাইসিসের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস। কেন? কারণ লিভারের আগে ব্লাড ভেঙে যাচ্ছে, তারপরে সেটা আসতে লিভার। এটা ওয়ান লাইনার কোশ্চেন আসতেই পারে। হোল বডি ইডিমাকে আমরা কি বলি? অ্যানা সার্কা বলি, ঠিক আছে। আইজিই অ্যালার্জির সাথে কানেক্টেড, আইজিএম দ্যাট ইজ কল পেন্টামেরিক স্ট্রাকচার আছে এটা। সো অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে যেটা আমি জন্মের পর থেকে যেটা আমি যে ইমিউনিটি আমি গেইন করছি সেটা হচ্ছে আমার অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। প্যারাইটাল সেল কি সেক্রেট করে? প্যারাইটাল সেল দুটো জিনিস সেক্রেট করে, একটা হচ্ছে তোমার এইচসিএল আর একটা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর। যে খাবারটার মধ্যে ভিটামিন কে থাকে না বেশি পরিমাণে সেই খাবারটা আমি রিকমেন্ড করব, আর যে খাবারটার মধ্যে ভিটামিন কে বেশি থাকে সেই খাবারটা আমি রিকমেন্ড করব না। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম টু সিডে নেক্সট প্রেপ। আমরা আগের দিনে মেন্টাল হেলথ নার্সিংয়ের যে ক্লাসটা করেছিলাম সেখানে আমরা 30 MCQ কনসেপ্ট অ্যান্ড যে সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেগুলো আমরা কভার করেছি ওখানে। তো আজকে আমরা যে সাবজেক্টটা পড়বো সেটা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অ্যান্ড মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো এইখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদাভাবে ধরে নিচ্ছি এই কারণে প্রত্যেকটা সাবজেক্টকে যদি আমরা এক একটা সাবজেক্ট শেষ করি তারপরে যদি অন্য সাবজেক্টে যাই তাহলে সময় আমাদের নষ্ট হবে, প্লাস সময় নষ্ট সাথে সাথে আমরা সব কিছু একটা ফ্রাস্ট্রেশনও আসবে যে আমার সমস্ত সাবজেক্ট ক্লিয়ার হচ্ছে না। তার জন্য আমরা প্রত্যেকটা সাবজেক্টকে ধরে নিচ্ছি, আস্তে আস্তে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে সব কিছু আস্তে আস্তে আপলোড আমরা করে দেবো, ঠিক আছে। আচ্ছা, তো আজকে কি কি আলোচনা করবো না, আজকে অ্যানাটমি ফিজিওলজি যে টপিকটা নিয়ে পড়াবো, আজকে ব্লাড নিয়ে পড়াবো। সো ব্লাডের অ্যানাটমি ফিজিওলজি প্লাস অ্যানাটমি ফিজিওলজি আমরা জানি যে সকলেই যে অ্যানাটমি ফিজিওলজিতে কোনো যদি অ্যাবনর্মালিটি থাকে তারপর যে ডিজিজ কন্ডিশন ক্রিয়েট হচ্ছে সেইটা ডিল করছে কে না? মেডিকেল সার্জিক্যাল নার্সিং, ঠিক আছে। তো আমরা সেগুলোই আজকে আলোচনা করব 30 MCQ দিয়েই। আজকেও আমরা সেম মেথডই ফলো করব, প্রত্যেক দিন আমরা এই সেম মেথডেই যাব, প্রত্যেক দিন 30 MCQ, সে MCQ দিয়েই প্রত্যেকটা কনসেপ্ট আর কোশ্চেন সব কিছু আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে। তো সময় নষ্ট না করে দেখা যাক, চলো কোশ্চেনের দিকে আলোচনায় যাই। আচ্ছা, তো প্রথম কোশ্চেন আমরা কি বলছে? প্রথম কোশ্চেনটা পিএইচ অফ হিউম্যান ব্লাড ইজ বিটুইন, ঠিক আছে। সো প্রথমেই যদি আমরা পিএইচ জানতে চাই তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ব্লাড কি। তো ব্লাড কি? ব্লাড কি না? ব্লাড ইজ আ ফ্লুইড কানেকটিভ টিস্যু। ব্লাড কি না? একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। মানে আমাদের যে ওয়েট আছে সে ওয়েট অনুযায়ী ব্লাডের পার্সেন্টেজ কত। যদি আমরা গোটা একটা হিউম্যান বডিকে ধরি তাহলে হিউম্যান বডি যদি ধরি আমরা তখন কি পাবো? একটা ধরলাম এটা একটা মানুষ, ঠিক আছে। তো এইখান থেকে যদি আমরা সম্পূর্ণ ব্লাডটাকে আমরা নিয়ে নিলাম, অর্থাৎ এটাকে কি বলবো আমরা? ম্যান উইদাউট ব্লাড, ঠিক আছে। অর্থাৎ আমরা সম্পূর্ণ ব্লাড বাইরে বের করে নিয়েছি, ঠিক আছে। এই সম্পূর্ণ ব্লাড বাইরে যখন বের করে নিচ্ছি তখন এটাতে কত পার্সেন্টেজ ওয়েট? এই সম্পূর্ণ যদি হিউম্যান বডি ধরি তাহলে টোটাল 100% ওয়েট, 100% ওয়েট। যদি আমি ব্লাড বের করে নিই তাহলে এইখানে কত হয়ে যাবে না? এটা হচ্ছে ব্লাডের পার্সেন্টেজ হচ্ছে 7% to 8%, ঠিক আছে। তাহলে 8% যদি আমি এখান থেকে বের করে নিই তাহলে এটা কত থাকলো? 92%। তো 92% হচ্ছে আদার টিস্যু দিয়ে তৈরি আছে আমাদের বডি, আর ব্লাড হচ্ছে 7 to 8% আমাদের ওয়েটের মধ্যে নিয়েছিল, ঠিক আছে। তো ব্লাডের সম্পর্কে আমরা এইটুকু জানলাম। এবার ব্লাডের মধ্যে কি কি আছে? ব্লাডের মধ্যে কি কি আছে যদি আমরা ব্লাডকে ভাঙি, যদি ধরলাম এটা হচ্ছে ব্লাড, ঠিক আছে। তো ব্লাডকে আমরা যদি দুই ভাগে ভাগ করি প্রথমেই, তো ব্লাডের মধ্যে কি পাবো? একটা হচ্ছে সেল পাবো, আরেকটা হচ্ছে প্লাজমা পাবো, ঠিক আছে। প্লাজমা পাবো। সেল কত পার্সেন্টেজ আছে না? সেল আছে 40%, 45%। প্লাজমা কত আছে? 55%, 55%, ঠিক আছে। এই 45%-এর মধ্যে আবার আরবিসি আছে তোমার 99%, আর ডব্লিউবিসি প্লাস প্লেটলেট নিয়ে কত হচ্ছে তোমার? অনলি 1%, ঠিক আছে।
তাহলে ব্লাডকে যদি প্রথমে আমরা ভেঙে দিই তাহলে ব্লাডকে কি ভাঙলাম কিভাবে না, প্রথমে ব্লাডকে যদি আমরা পাই একটা টিউবের মধ্যে ধরলাম আমি, আচ্ছা ধরো এখানে একটা টিউব নিয়ে নিলাম, ঠিক আছে। এই টিউবের মধ্যে কি কি থাকবে, টিউবের মধ্যে থাকবে এখানে ধরলাম সেল আছে, এগুলো হচ্ছে সেল, আর এখানে আছে তোমার প্লাজমা, ঠিক আছে, প্লাজমা। সো এইটা হচ্ছে তোমার প্লাজমা হচ্ছে 55%, আর এই আরবিসি প্লাস ডাব্লিউবিসি প্লাস প্লেটলেট এটা হচ্ছে তোমার 45%। আর তো বুঝতে অসুবিধা নেই। একটা গ্লাসের মধ্যে যদি আমরা ব্লাডকে ঢেলে দিই তাহলে ঠিক এই সিচুয়েশনটি ক্রিয়েট হবে, কি হবে না সেখানে ব্লাডের সেলগুলো সম্পূর্ণ নিচে নেমে যাবে আর প্লাজমা উপর দিকে উঠে যাবে, যেটা আমরা স্ট্র কালারে দেখতে পাই উপরে। তো সেটা হচ্ছে প্লাজমা। আচ্ছা প্লাজমা আর সেরামের মধ্যে পার্থক্য কি? আমরা অনেক সময় বলি, কালকে আমরা একটা এক্সাম্পল দেখছিলাম যে সেরাম মনিটরিং। সো সেরাম কি আর প্লাজমা কি, প্লাজমার সাথে সেরামের পার্থক্য কি? প্লাজমা আর এখানে হচ্ছে তোমার সেরাম, সেরাম। এই প্লাজমা আর সেরামের মধ্যে পার্থক্য কি আছে? প্লাজমার মধ্যে কি আছে, প্লাজমার মধ্যে কি আছে? প্লাজমার মধ্যে সবকিছু আছে, কিন্তু যখন প্লাজমা থেকে আমরা একটা প্রোটিন বাদ দিয়ে দেবো যেটা ক্লটিং ফ্যাক্টর, সেটা যদি আমরা বাদ দিয়ে দিই তখন সেটা সেরামে কনভার্ট হয়ে যাবে। সেটা কি বাদ দিতে হবে? সেখানে মাইনাস কি বাদ দিতে হবে না, ফিব্রিনোজেন, ফিব্রিনোজেন, ঠিক আছে। ফিব্রিনোজেন কি? ফার্স্ট ক্লটিং ফ্যাক্টর, মনে আছে তোমাদের? ফুল পরে টুক করে ক্লটিং ফ্যাক্টরের জন্য যে এটা লাইনটা, তো ওইটাই ফিব্রিনোজেন হচ্ছে ফার্স্ট ক্লটিং ফ্যাক্টর, লিখেই দিচ্ছি ফার্স্ট ক্লটিং ফ্যাক্টর। সেই আচ্ছা তাহলে আরেকবারটি আমি ব্রিফে বুঝিয়ে দিই। প্রথমে একটা মানুষের সম্পূর্ণ 100% ওয়েট, সে 100% থেকে আমরা ব্লাডটা সম্পূর্ণ বাইরে বের করে নিলাম। ব্লাড বের করে যখন নিলাম তখন সেটা ওয়েট কত থাকলো, তার 92% ওয়েট থাকলো। 7 to 8% ওয়েট ব্লাড যেহেতু নিয়েছিল সেহেতু ব্লাড তো আমি আলাদা করে দিয়েছি, তাহলে ব্লাডের সেই 7 to 8% ওয়েট আলাদা হয়ে গেল, ঠিক আছে। এবার সেই 7 to 8% ব্লাডকে যদি আমি, এটা হচ্ছে 7 to 8%, সেই ব্লাডটা, এই ব্লাডকে যখন আমি দুই ভাগে ভাগ করছি সেখানে কি পাচ্ছি না, সেল পাচ্ছি, প্লাজমা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা সেল সেখানে কত পার্সেন্টেজ না 45%, প্লাজমা সেখানে কত পার্সেন্টেজ না 55%, ঠিক আছে। আচ্ছা প্লাজমা, আচ্ছা এবার সেলকে যদি আমি দুই ভাগে ভাগ করি কি কি পাচ্ছি না, আরবিসি পাচ্ছি, ডাব্লিউবিসি আর প্লেটলেট পাচ্ছি। আরবিসি 99% জায়গা নিয়ে আছে আর ডাব্লিউবিসি আর প্লেটলেট মাত্র 1% জায়গা নিয়ে আছে। কারণ আমাদের ব্লাডের মধ্যে, ব্লাড আমাদের কেন দরকার? অক্সিজেন যাতে প্রত্যেকটা অর্গানে প্রত্যেকটা টিস্যু সেলে পৌঁছে যায় সেজন্য ব্লাড দরকার। তো ব্লাডের মধ্যে সবচেয়ে বেশি কোনটা আমাদের লাগবে? এটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কে ক্যারি করে? আরবিসি, সুতরাং আরবিসি আমাদের বেশি থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা আর ডাব্লিউবিসি প্লেটলেট, আমাদের ডাব্লিউবিসি জানো তোমরা আমাদের কিসের জন্য কাজে লাগে? ডাব্লিউবিসি লাগে আমাদের কাজে ডিফেন্স মেকানিজমের জন্য। যখন আমাদের কোনো ফরেন অ্যান্টিজেন যখন আমাদের বডিকে অ্যাটাক করে তখন কে আমাদেরকে বাঁচায় সেখান থেকে? সৈনিকের মতো, সোলজারের মতো কে বাঁচায়? ডাব্লিউবিসি বাঁচায়। প্লেটলেট কি কাজ করে? প্লেটলেট তোমার যে ব্লাড বইছে তার দিকে, তো ব্লাড কেন বইছে, ব্লাড একসঙ্গে কেন জমে যাচ্ছে না কেন? কি আছে সেখানে? প্লেটলেট আছে, ঠিক আছে। আচ্ছা প্লেটলেট হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে প্লাজমা চলে যাচ্ছে। প্লাজমার মধ্যে 55% হচ্ছে প্লাজমা। সেই 55%-এর মধ্যে কত পার্সেন্ট ওয়াটার আছে, যেটা কোশ্চেন বারবার আসে তোমাদের, যে কত পার্সেন্ট ওয়াটার আছে? ওয়াটার কত পার্সেন্ট আছে? ওয়াটার আছে তোমার 91 to 92%। অনেক বইয়ে এটা আলাদা আলাদা দেওয়া আছে, তাই এটা আমি একটা রেঞ্জে করে দিলাম, ঠিক আছে। চলো তো এটা বুঝলাম। আচ্ছা এবার প্লাজমা থেকে সেরামকে আমি যখন আলাদা বা ডিফারেন্সিয়েট করব তখন আমি কি বাদ দিয়ে দেবো? প্লাজমা থেকে যখন আমি ফিব্রিনোজেনকে বাদ দিয়ে দেবো তখন সেটা হয়ে যাবে সেরাম, ঠিক আছে। সব কমপ্লিট। আচ্ছা এবারে পিএইচ নিয়ে যদি কথা বলি আমরা, পিএইচ মানে কি? পাওয়ার অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন পাওয়ারটা সেখানে কেমন আছে, বেশি না কম, ঠিক আছে। হাইড্রোজেন কি? হাইড্রোজেন অ্যাকচুয়ালি এটাকে প্রোটন বলি আমরা অনেক সময় মেডিকেলে। তো প্রোটন যদি বাড়তে থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক, আর যদি প্রোটন কমতে থাকে দ্যাট ইজ অ্যালকালাইন। সো তুমি দেখো আমাদের নর্মাল পিএইচ কত, যদি ব্লাডের পিএইচ আমি পরে বলছি, আগে নর্মাল পিএইচ কত? আমাদের নর্মাল পিএইচ কত? সেটা হচ্ছে 7, যেটা হচ্ছে নিউট্রাল, তাই তো। এই নিউট্রালটাই যখন এই 7-এর নিচে হয়ে যাবে তখন সেটা অ্যাসিডিক, যখন 7-এর উপরে উঠে যাবে তখন সেটা বেসিক বা অ্যালকালাইন, ঠিক আছে। আর তোমরা সকলেই জানো যে ব্লাড ইজ আ ফ্লুইড কানেকটিভ টিস্যু, ডেফিনেশন আমরা পড়েছিলাম ফার্স্ট ইয়ারে। ব্লাড ইজ আ ফ্লুইড কানেকটিভ টিস্যু অ্যান্ড ইজ পিএইচ স্লাইটলি অ্যালকালাইন। কি? স্লাইটলি অ্যালকালাইন। তো এইটা কি তোমার দেখে মনে হচ্ছে যে এটা স্লাইটলি অ্যালকালাইন? একদমই না, কারণ এটা কি স্লাইটলি অ্যাসিডিক আছে, এখানে অ্যাসিডিক টু নিউট্রাল। সুতরাং প্রথমে এই অপশনটা কাট। আচ্ছা
7.35 to 7.45 একটা আছে, আর একটা আছে 8.9 আছে, আর একটা আছে 4.5 to 5। এটাও কি? এটাও অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক, সুতরাং এটাও কাট অফ। 8 to 9 আমরা বলেছি কি স্লাইটলি অ্যালকালাইন, আমরা কিন্তু সম্পূর্ণ বলিনি হাইলি বেসিক বা হাইলি অ্যালকালাইন, ঠিক আছে? সুতরাং 8 to 9 কি হাইলি অ্যালকালাইন বা হাইলি বেসিক, সুতরাং এটাও কাট অফ। তো রাইট অ্যান্সার কি আমাদের? রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের 7.35 to 7.45। এটা কিন্তু আমাদের এবিজি অ্যানালাইসিসের সময় এটা খুবই দরকার। তোমাদের এবিজি অ্যানালাইসিস দেখবে, আমাদের যারা মক টেস্ট দিচ্ছ পেড ব্যাচে, তারা দেখবে এই কোশ্চেন উঠে এসছে এবিজি অ্যানালাইসিস নিয়ে। আমরা এবিজি অ্যানালাইসিস পড়িয়ে দেবো ভালোভাবে, টেনশনের কিছু নেই, তোমরা জাস্ট অ্যাটেম্প্ট করো ওখানে। তো এবিজি অ্যানালাইসিসের সময় কিন্তু এই অপশন খুবই ইম্পর্টেন্ট। এই পিএইচটা, ব্লাডের নর্মাল পিএইচ কত, তুমি যদি এটা না জানো তুমি এবিজি অ্যানালাইসিস কোনো দিন করতে পারবে না, ঠিক আছে? চলো, তো আমরা জেনে নিলাম যে এটা উত্তর হচ্ছে তোমার বি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। বলছে এক্সেসিভ হিমোলাইসিস মে রেজাল্ট ইন দ্য অ্যাকুমুলেশন অফ হুইচ সাবস্টেন্স ইন বডি। এক্সেসিভ যদি হিমোলাইসিস হয়, হিমোলাইসিস মানে কি? চলো আমরা আগের দিনে যেটা শিখেছিলাম যে প্রত্যেকটা ওয়ার্ডকে, মেডিকেল ওয়ার্ডকে ভেঙে দিলেই উত্তর, তাই তো? সো হিমো মিন্স কি? হিমো মিন্স ব্লাড। লাইসিস মিন্স কি? লাইসিস মিন্স ব্রেক। তাহলে এখান থেকে উত্তর পেয়ে গেলাম যে ব্লাড যদি ভেঙে যায় তাহলে কোন সাবস্টেন্সটা বেশি তৈরি হবে, কোন সাবস্টেন্সটা বেশি তৈরি হওয়ার পর সেটা বডিতে অ্যাকুমুলেটেড হবে, কোনটা? তো আমরা প্রত্যেকেই জানি যে সেই ব্লাড, আচ্ছা আরবিসি কতদিন বাঁচে? আরবিসি কতদিন বাঁচে? 120 ডেজ বাঁচে, কেননা আরবিসির লাইফ স্প্যান কত? আরবিসির লাইফ স্প্যান কত? 120 ডেজ। 120 ডেজ। এটা কাদের জন্য? অ্যাডাল্টের জন্য। আর ফিটাসের জন্য কত? ফিটাসের জন্য কত? 80 ডেজ। 80 ডেজ বা ইনফেন্টের জন্য, ঠিক আছে? সো 120 ডেজ অ্যান্ড 80 ডেজ। এইটা কেন? কেন আরবিসি সারা জীবন বাঁচতে পারছে না? কেন তোমার 120 দিনেই কেন মারা যাচ্ছে? কেন? আরবিসির মধ্যে কোন জিনিসটা নেই যেটা ডাব্লিউবিসির মধ্যে আছে? ডাব্লিউবিসি তো মরছে না, ডাব্লিউবিসি তো কন্টিনিউ কোনো লাইফ স্প্যান নেই, বাট আরবিসি মারা যাচ্ছে। আরবিসির একটা লিমিটেড লাইফ স্প্যান আছে, কেন? ডাব্লিউবিসির মধ্যে কি আছে যেটা আরবিসির মধ্যে নেই? আরবিসির মধ্যে একটা জিনিস নেই, সেটা হচ্ছে নিউক্লিয়াস। সেটা কি নেই? সেটা হচ্ছে নিউক্লিয়াস। এবার যদি নিউক্লিয়াস না থাকে তাহলে বিভাজন হবে কিভাবে? মাইটোসিস, মিওসিস, সেল ডিভিশন হবে কিভাবে? সো যদি নিউক্লিয়াস অ্যাবসেন্ট আছে আরবিসিতে, তার জন্যই তার 120 ডেজ লাইফ স্প্যান, ঠিক আছে? আচ্ছা, এবার আরবিসি লাইফ স্প্যান যখন 120 ডেজ, 120 ডেজের পরে সে কোথায় যাবে? 120 ডেজের পরে সে স্প্লিনে যেয়ে সেটা কি হবে? ব্রেক হয়ে যাবে। সেটা ব্রেক হয়ে যাবে। কেন? কেননা আরবিসি যেহেতু সাইজ বড়, সাইজ কেমন আরবিসি? আরবিসি ইজ আ বাইকনকেভ সাইজ। আরবিসি সাইজ কেমন? আরবিসি সাইজ হচ্ছে তোমার, আরবিসি সাইজ হচ্ছে বাইকনকেভ। এই দেখো কনকেভ, তো আরবিসি সাইজ হচ্ছে বাইকনকেভ। সো যখন স্প্লেনিক আর্টারি হয়ে যখন স্প্লিনের মধ্যে আরবিসি যায় তখন সেখানে যে ক্যাপিলারিসটা আছে খুবই পাতলা, সেখান দিয়ে আরবিসি যেতে পারে না। তখন হোয়াইট পাল্প নামক একটা জায়গা আছে যেখানে যে আরবিসি আটকে যায়। সেখানে আরবিসি আটকে যাওয়ার পরে সেখানে ম্যাক্রোফেজ, ফিক্সড ম্যাক্রোফেজ, যেখানে আরবি স্প্লিন, যেখানে ফিক্সড ম্যাক্রোফেজ আছে, সেই ফিক্সড ম্যাক্রোফেজের দ্বারা আরবিসি এনগালফ হয়ে ডিস্ট্রয় হয়ে যায়। সেই ডিস্ট্রয়ের পরই আরবিসি তৈরি কি হয়, আরবিসি তখন কি হয় সেটা আমি দেখি। সো ডিস্ট্রয়ের পর আরবিসি হচ্ছে তোমার, আমি এখানে দেখাই, আরবিসি ডিস্ট্রয়ের পর কি হবে? দুটো ভাগে ভাগ হয়ে যাবে। আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিন দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? সেটা কি? একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। হিমোগ্লোবিন, সো হিম প্লাস গ্লোবিন। গ্লোবিন কি? গ্লোবিন একটা প্রোটিন, ঠিক আছে? তো গ্লোবিন আর কি কাজে লাগবে? এটা তো ভেঙে গেছে, আরবিসি ভেঙে গেছে, শুধু হিম প্লাস গ্লোবিনে ভেঙে গেছে হিমোগ্লোবিন। সো গ্লোবিন এবারে আমরা কি কাজে লাগাতে পাবো? গ্লোবিনকে আমরা, এটা আবার কি হবে না, এটা ব্রেক হয়ে যাবে ইন্টু অ্যামাইনো অ্যাসিডে। কারণ আমরা জানি যে প্রোটিনকে যদি ভাঙি তখন সেটা কি হবে? প্রোটিনের এন্ড প্রোডাক্ট কি? প্রোটিনের এন্ড প্রোডাক্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সো এই গ্লোবিনকে যখন ভেঙে দেবো তখন সেটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড আবার পরবর্তীকালে কি করবে না, নতুন নিউ প্রোটিন
তৈরি করবে। ঠিক আছে, তো গ্লোবিনের কাজ শেষ। আচ্ছা, হিম কি হবে? হিম হচ্ছে দুটো ভাগে আচ্ছা আমি ডাইরেক্টলি বলে দিই। হিম থেকে আমি পাবো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আয়রন, আর পরফাইরিন পিগমেন্ট থেকে আমি পাবো হচ্ছে তোমার বিলিভার্ডিন নামক একটি জিনিস। পরফাইরিন পিগমেন্ট থেকে যেটা পাবো বিলিভার্ডিন। আয়রন কি হবে? আয়রন আবার হিম তৈরিতে কাজে লেগে যাবে, প্লাস এই বিলিভার্ডিন কিন্তু আমাদের শরীরে জমা হতে থাকবে। এখানে উত্তরটা আমি আসছি, আগে সব বুঝিয়ে দিই, তোমরাই উত্তর দেবে, আমি না, তোমরাই উত্তর দেবে, এটা আমি দেবো না। আচ্ছা, বিলিভার্ডিন কি? বিলিভার্ডিন ইজ এ ফার্স্ট প্রোডাক্ট। এটার কালার কি? না, এটার কালার হচ্ছে গ্রিন কালার। এটা আমি গ্রিন কালার করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এটার কালার কি? না, গ্রিন কালার। ঠিক আছে, বিলিভার্ডিনের কালার কি? গ্রিন কালার। আচ্ছা, সো এই বিলিভার্ডিন দেন কি হবে? দেন প্রোটিনের সাথে, আবার গ্লোবিন প্রোটিনের সাথে এটা অ্যাটাচড হয়ে যাওয়ার পর সেটাকে নাম দেবো আমরা বিলিরুবিন। বিলিরুবিন। সো বিলিরুবিন তো আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে গেছে, ইটস মেড অলরেডি। ঠিক আছে, এই বিলিরুবিনকে আমরা দুই ভাগে ভাগ করি, তোমরা জানো, একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন আর একটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন কোনটা? সেটা হচ্ছে ফ্যাটি বিলিরুবিন, অর্থাৎ ফ্যাট সলিউবল বিলিরুবিন। আরেকটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, সেটা হচ্ছে ওয়াটার সলিউবল বিলিরুবিন। কোন বিলিরুবিনটা আমাদের শরীর থেকে বেরোতে পারবে আর কোন বিলিরুবিন আমাদের শরীর থেকে বেরোতে পারবে না, কোনটা? সেটা হচ্ছে যেটা ওয়াটার সলিউবল। আমাদের ইউরিন দিয়ে কোন জিনিস পাস করতে পারবে? যেটা ওয়াটার সলিউবল। ফ্যাট সলিউবল কোনোদিন ইউরিন দিয়ে পাস করতে পারবে না, কারণ সেটা আবার রিঅ্যাবজর্বড হয়ে যাবে, তাই না? যখন সেটা কিডনি থেকে ফিল্টার্ড হবে সেটা আবার রিঅ্যাবজর্বড হয়ে যাবে টিউবুলে, তার জন্য সেটা এক্সক্রেট হবে না। সুতরাং আমাদের বিলিরুবিনকে কি করতে হবে? ওয়াটার সলিউবল করতে হবে। সো ওয়াটার সলিউবল করতে গেলে বিলিরুবিনকে কোথায় যেতে হবে? লিভারে যেতে হবে। বিলিরুবিন লিভারে যাওয়া, এটা এখন কি আছে? এটা এখন আনকনজুগেটেড আছে, কনজুগেটেড আছে। এই আনকনজুগেটেড বিলিরুবিন যখন তোমার, আর জায়গা নেই আমি এখানেই দেখে দিচ্ছি, যখন তোমার লিভারে যাবে তখন সেখানে কি হবে না, সেখানে তোমার বিলিরুবিন প্লাস গ্লুকোরনিক অ্যাসিড নামক একটা জিনিস, যেটা তোমার হেপাটোসাইট তৈরি করে লিভারের মধ্যে। কারণ লিভারের মধ্যে যে সেল থাকে তাকে আমরা কি বলি? হেপাটোসাইট বলি। সেই হেপাটোসাইট একটা অ্যাসিড তৈরি করে, সেটা হচ্ছে গ্লুকোরনিক অ্যাসিড। সেই গ্লুকোরনিক অ্যাসিড যখন তোমার এই বিলিরুবিনের সাথে অ্যাটাচড হয়ে যাবে, গ্লুকোরনিক অ্যাসিড, GA লিখলাম আমি, গ্লুকোরনিক অ্যাসিড যখন তোমার বিলিরুবিনের সাথে অ্যাটাচড হয়ে যাবে তখন সেটা কি হয়ে যাবে? কনজুগেটেড বা ওয়াটার সলিউবল বিলিরুবিন। সেই ওয়াটার সলিউবল বিলিরুবিন কিন্তু তোমার কিডনি দিয়ে ইউরিনের মাধ্যমে পাস হয়ে যাবে। ঠিক আছে, ইউরিনের মাধ্যমে পাস হয়ে গেলে তাকে কি বলবো? ইউরোবিলিরুবিন বা ইউরোবিলিনোজেন যেটা, সেটা হচ্ছে তোমার ইউরিনের মাধ্যমে পাস হয়ে যাবে। আর একটা ভাগে ভাগ হয়ে যায়, সেটা হচ্ছে স্টার্কোবিলিন কিসের মাধ্যমে পাস হয়? স্টার্কোবিলিন সেটা তোমার পাস হচ্ছে স্টুলের মাধ্যমে স্টার্কোবিলিন পাস হয়। তার জন্য স্টুলের কালারটা কি হয়? অ্যাকচুয়ালি ব্রাউন কালার বলা হয়। নর্মালি যদি মেডিকেলে দেখি আমরা যে স্টুলের নর্মাল কালারটা কি, সেটা হচ্ছে তোমার ব্রাউন কালার। কেন হয়? সেটা প্রেজেন্স অফ স্টার্কোবিলিনের জন্য। যেটা কোথা থেকে আসে না, সেটা হচ্ছে বিলিরুবিন যখন ব্রেক হয় স্টেপ বাই স্টেপ, তখন সেই স্টার্কোবিলিন তৈরি হয়। ঠিক আছে, তো এইখানে আর আমাকে কি উত্তর বলা উচিত? এখানে উত্তর কি? এটা কি বিলিরুবিন নাকি মিনারেলস নাকি হিম নাকি গ্লোবিন? গ্লোবিনের তো কোনো কাজ নেই, গ্লোবিন তো না, গ্লোবিন তো জমবে না, কারণ গ্লোবিন যখন ভাঙছে তখন অ্যামাইনো অ্যাসিড হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড থেকে আবার সেই রিটার্নে প্রোটিন তৈরি হয়ে যাচ্ছে, তাই জমবে তো না, তো এটা তো না। আচ্ছা, দ্বিতীয়ত হিম তো না, হিম তো জমবে না, কেন? হিমও ব্রেক হয়ে যাচ্ছে। মিনারেলস তো না, একটাই উত্তর থাকলো, সেটা হচ্ছে বিলিরুবিন কিন্তু এক্সেসিভ তৈরি হবে। যত বেশি আরবিসি ভাঙবে তত বেশি বিলিরুবিন তৈরি হবে। বিলিরুবিনের নর্মাল রেঞ্জ কত? 0.5 to 1.5 mg per ডেসিলিটার। আমরা সকলেই জানি এটা, যে বিলিরুবিনের 0.5 to 1.5 mg per ডেসিলিটার, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এই নর্মাল রেঞ্জ কখন বাড়তে থাকবে? যখন এক্সেসিভ হিমোলাইসিস হবে, যখন আরবিসি বেশি ভাঙবে। আচ্ছা, তাহলে এখানে তো আরেকটা কোশ্চেন আছে, শুধুমাত্র বিলিরুবিন কি এই হিমোলাইসিস হলেই হয়? না, এটাকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রি হেপাটিক, একটা হচ্ছে ইন্ট্রা হেপাটিক, আর একটা হচ্ছে পোস্ট হেপাটিক। সেটা হচ্ছে যদি কোনো ব্লকেজ থাকে বা কোনো হিমোলাইসিস ইজ আ প্রি হেপাটিক কন্ডিশন। জন্ডিসকে আমরা পড়েছি তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস, একটা হচ্ছে ইন্ট্রা হেপাটিক, একটা হচ্ছে পোস্ট হেপাটিক। তো এই হিমোলাইসিসের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস। কেন? কারণ লিভারের আগে ব্লাড ভেঙে যাচ্ছে, তারপরে সেটা আসছে লিভারকে,
তার জন্য কি ব্লাড আগে আছে না, লিভারের আগেই কাজ করছে, সুতরাং এটা হচ্ছে প্রি হেপাটিক, মানে হেপাটিক প্রি মিনস আগে, হেপাটিক লিভারের আগেই এই কন্ডিশন ক্রিয়েট হয়ে গেছে, তাই হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস। আর ইন্ট্রা হেপাটিক মানে কি, ইন্ট্রা হেপাটিক কখন হতে পারে, যদি এই যে বললাম তোমাকে গ্লুকোরোনিক অ্যাসিড, ধরলাম যে গ্লুকোরোনিক অ্যাসিড হেপাটোসাইট তৈরি করতেই পারছে না, তাই কি হচ্ছে, তাই ওয়াটার সলিউবল হতে পারছে না তোমার বিলিরুবিনটা, তাই যদি ওয়াটার সলিউবল যদি বিলিরুবিন না হতে পারে তাহলে তো বিলিরুবিন বেরোবে না, তাহলে বিলিরুবিন যখন বেরোতে পারবে না তখন তোমাকে কি করতে হবে, সেই গ্লুকোরোনিক অ্যাসিডের সাথে অ্যাটাচ করতে হবে, গ্লুকোরোনিক অ্যাসিড তো হেপাটোসাইট তৈরিই করছে না, তাহলে কিভাবে বেরোবে, তাই সেটা সেই কন্ডিশনটাকে বলবো আমরা ইন্ট্রা হেপাটিক জন্ডিস। আর পোস্ট হেপাটিক কি, তৈরি হচ্ছে বাট সেখানে কোনো ব্লকেজ আছে, কোনো একটা অবস্ট্রাকশন আছে কোনো একটা ডাক্টে, তখন বেরোতে পারছে না, কোনো একটা ডাক্ট, হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, কোনো একটা জায়গাতে ব্লকেজ আছে, সেটা হচ্ছে পোস্ট হেপাটিক। সো জন্ডিস কিন্তু এখান থেকে তোমাদের ক্লিয়ার অনেকটাই, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, আচ্ছা, আ প্লাজমা প্রোটিন দ্যাট মেনটেন্স দ্য নর্মাল প্লাজমা অসমোটিক প্রেসার ইজ, কোন প্রোটিন আমাদের যে প্লাজমা তার অসমোটিক প্রেসারটাকে বা অঙ্কোটিক প্রেসারকে মানে ধরে রাখে বা ঠিকঠাক মেনটেন করে, একটা ইকুইলিব্রিয়াম স্টেটে রাখে, কোনটা? আচ্ছা, এই অসমোটিক প্রেসারটা মানে কি, বা অসমোটিক প্রেসার আমাদের প্লাজমার মধ্যে থাকাটা কেন জরুরি, যদি না থাকে তাহলে কি হবে, যদি না থাকে তোমার যে ব্লাড ভেসেল আছে সেখান থেকে ব্লাড মানে কি, ব্লাডের মধ্যে লিকুইড আছে, সেই লিকুইড কিন্তু লিক করে বাইরে বেরিয়ে যাবে, তোমার গোটা বডি অ্যানাসার্কা হয়ে যাবে, অ্যানাসার্কা মানে কি, হোল বডি ইডিমা, তোমার গোটা বডি ফুলে যাবে, ঠিক আছে। তো তার মানে কি, যে একটা প্রোটিন আছে, যে প্রোটিনটা তোমার ব্লাডের মধ্যে আছে সবচেয়ে বেশি পরিমাণে আছে তোমার গোটা বডির মধ্যে, সেই একটাই মাত্র প্রোটিন, যে প্রোটিনটা তোমার আছে বলেই তোমার ব্লাড একটা মিনিমাম একটা যে অঙ্কোটিক প্রেসারকে হোল্ড করছে 25 থেকে 30 সামথিং, এমনি কিছু একটা অঙ্কোটিক নর্মাল অঙ্কোটিক প্রেসার যেটা 25 থেকে 30 আমি বলে দিই, নর্মাল অসমোটিক প্রেসার অফ প্লাজমা, এটা কত, 25 থেকে ঠিকঠাক মনে পড়ছে না আমার, 30 to 35ই হবে, আই থিঙ্ক 35 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে, 25 to 35 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে নর্মাল অসমোটিক প্রেসার। এই নর্মাল অসমোটিক প্রেসার যদি না মেনটেন করতে পারি আমরা, তাহলে আমাদের মধ্যে কি হবে, ব্লাড ভেসেল, এখানে আছে তোমার ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে কি আছে, ব্লাড ভেসেলের মধ্যে তোমার কি আছে, ব্লাড ভেসেলের মধ্যে তোমার আছে ব্লাড, এই ব্লাডের মধ্যে কি আছে, ব্লাডের মধ্যে তোমার আছে লিকুইড পোর্শন আছে, এই লিকুইড তোমার বাইরে বেরিয়ে যাবে, যদি নর্মাল অঙ্কোটিক প্রেসার তোমার যদি না থাকে তাহলে এই লিকুইড তোমার বাইরের দিকে বেরিয়ে যাবে, তোমার গোটা বডি তোমার ফুলে যাবে, অর্থাৎ ইডিমা হয়ে যাবে। আর গোটা বডি ইডিমাকে আমরা কি বলি, হোল বডি ইডিমাকে আমরা কি বলি, অ্যানাসার্কা। এটা ওয়ান লাইনার কোশ্চেন আসতেই পারে, হোল বডি ইডিমাকে আমরা কি বলি, অ্যানাসার্কা বলি, ঠিক আছে। তো যখন বেরিয়ে যাচ্ছে তো কি এমন আছে এটার মধ্যে, আমি ধরলাম এটা একটা প্রোটিন, এই প্রোটিনটার নাম কি, তোমাদের কোশ্চেন কিন্তু এটাই বলেছে, এই প্রোটিনটির নাম কি, এই প্রোটিনটা আছে বলে নর্মাল অঙ্কোটিক প্রেসার তোমার মেনটেন করছে, তাই তোমার ফ্লুইড বা লিকুইড বাইরের দিকে বেরোচ্ছে না, লিক হচ্ছে না, তোমার ঠিকঠাক ভাবে তুমি কন্টিনিউ করছো, কি এই প্রোটিনটার নাম হচ্ছে তোমার অ্যালবুমিন। আমরা একটু আগে জিজ্ঞেস করছিলাম না যে প্লাজমার মধ্যে কি কি থাকে, প্লাজমার মধ্যে প্রোটিন থাকে, কি কি প্রোটিন থাকে, অ্যালবুমিন থাকে 54%, সবচেয়ে বেশি যদি কোনো প্রোটিন থাকে আমাদের বডিতে সেটা হচ্ছে অ্যালবুমিন, খুবই স্মল ছোট্ট। আর তো কি আর কি থাকে প্লাজমার মধ্যে, গ্লোবিন একটা প্রোটিন, ফিব্রিনোজেন একটা প্রোটিন, ঠিক আছে। তো এই প্রোটিনটাই তো উত্তর আমরা এখানে পেয়ে গেছি, এই প্রোটিনটি থাকার জন্য তোমার নর্মাল অঙ্কোটিক প্রেসার মেনটেন হচ্ছে, তার জন্যই তোমার গোটা বডি থেকে কোনো ফ্লুইড লিক হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা চলো, না এটা তো না, হিমোগ্লোবিন তো না, ট্রান্সফেরিন তো তোমার আয়রনের সাথে কানেক্টেড, এখানে তোমার অসমোটিক প্রেসারের সাথে সম্পর্কটা কি, তাই না, এটা তো না। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে কার্বন ডাই অক্সাইড কম্বাইন্স উইথ হিমোগ্লোবিন টু ফর্ম, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যদি হিমোগ্লোবিনের সাথে কম্বাইন হয় তাকে কি বলবো। আচ্ছা, তিনটে কন্ডিশন হয়, আমি অপশন একবারটি বলে দিই, ইজ ইট ডি অক্সি হিমোগ্লোবিন, দেখো আরেকটা জিনিস বলে দিই, কোশ্চেনের মধ্যেই উত্তর, ডি অক্সি যদি কোনো কিছু কম্বাইন হয় সেখানে অ্যাটাচিং হচ্ছে, এখানে ডি কেন থাকবে, ডি মিনস ডিটাচিং, তো প্রথম এটা তো কেটেই দেবো আমরা। আচ্ছা, রিডিউসড হিমোগ্লোবিন, কোনো যদি কিছু কম্বাইন হয় তাহলে কোনো কিছু রিডিউসড কি করা হবে, রিডিউস তো হবে না, বাড়বে, সেটা ইনক্রিজ হবে, তো এটা আর দুটো আছে, একটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, একটা হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন, এই দুটোর মধ্যে তোমাকে চুজ করতে হবে একটা। চলো একটা বলে দিই,
আচ্ছা CO2 আমরা জানি CO2 মিন্স কার্বন ডাই অক্সাইড প্লাস হিমোগ্লোবিন ধরলাম, ঠিক আছে। এটাকে কি বলবো? আরেকটা হচ্ছে O2 প্লাস হিমোগ্লোবিন, এটাকে কি বলবো? আর একটা হচ্ছে CO, শুধু কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, সিম্পল CO মিন্স কার্বন মনোক্সাইড। সো এইটা প্লাস হিমোগ্লোবিন যদি আমি অ্যাড করি তাকে আমি কি বলবো? CO2 প্লাস হিমোগ্লোবিনকে আমি যেটা বলবো, তোমরা সবাই ভুল করে দেবে যে কার্বন ডাই অক্সাইডের সাথে যদি কম্বাইন হয় হিমোগ্লোবিন হয়, তাকে আমরা কার্বক্সি হিমোগ্লোবিন বলি। সম্পূর্ণ ভুল, কার্বক্সি হিমোগ্লোবিন না। কার্বক্সি হিমোগ্লোবিন কাকে বলে? কার্বক্সি হিমোগ্লোবিন বলে এই কন্ডিশনটাকে, যখন কার্বন মনোক্সাইডের সাথে তোমার যখন হিমোগ্লোবিন কম্বাইন করে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। আচ্ছা এবারে O2 আর হিমোগ্লোবিন যদি কম্বাইন হয় তখন তাকে আমরা কি বলি? তো একটাই মাত্র ওয়ার্ড এখান থেকে আমরা কেটে দেবো, দ্যাট ইজ ডি কথাটাকে কেটে দেবো, বাকি সবটাই সেম, সেটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। আচ্ছা CO2 আর Hb যদি কম্বাইন হয়, আর একটাই উত্তর আছে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন। সো রাইট অ্যান্সার সি, ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা নেই। চলো আচ্ছা 5 নম্বর কোশ্চেনের উত্তর আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, প্রথম কোশ্চেনে আমরা এর উত্তর দিয়ে দিয়েছি, আমি জাস্ট এটা কিচ্ছু যাবো না, এটা তোমাকে ডাইরেক্ট কোশ্চেন, তোমরা উত্তর দেবে। লাইফ স্প্যান অফ RBC, ইজ ইট 120 days, ইজ ইট 80 days, ইজ ইট 200 days, অর ইজ ইট 60 days? অবভিয়াসলি এখানে কিছু বলা নেই, যখন কোনো কিছু বলা থাকবে না, যখন কোনো কিছু বলা থাকবে না তখন তাকে আমরা ফিটাস বা কিছু একটা ভেবে নেব না। যদি বলে দেয় যে ফিটাস তখন আমরা ভাববো যে এটা 80 days হতো, কিন্তু এখানে কিছু বলা নেই, তার মানে আমরা সবসময় নর্মাল ভেবে নেব যে এটা অ্যাডাল্টের জন্য জিজ্ঞেস করছি, ঠিক আছে। তো এটা উত্তর হচ্ছে তোমার এ 120 days, কারণ এটা আমরা জানি যে 80 days ইজ ফর ফিটাস, ইজ ফর ফিটাস, 200 days অতদিন RBCর কোয়ালিটি নেই বেঁচে থাকার মতো, 60 days না, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা 6 নম্বর কোশ্চেন কি বলছে না, নার্সিং কেয়ার ফর এ পেশেন্ট হু হ্যাজ পলিসাইথেমিয়া ভেরা উড ফোকাস অন প্রিভেন্টিং। যার পলিসাইথেমিয়া ভেরা হয়েছে তাকে, তার কি হতে পারে যেটা নিয়ে আমাকে অ্যালার্ট থাকতে হবে। পলিসাইথেমিয়া ভেরা কি সেটা প্রথমে আমাদের তার জন্য জানতে হবে। আচ্ছা পলি মিন্স কি, আমরা সব কিছু ভেঙে ভেঙে যেহেতু শিখছি সেহেতু আমরা ভেঙে ভেঙেই শিখব, ঠিক আছে। পলি মিন্স কি? পলি মানে মনো মিন্স ওয়ান, পলি মিন্স অনেকগুলো, বাংলাতে অনেক, অনেকগুলো, ঠিক আছে। সো তার মানে কি পলি মিন্স অনেকগুলো, তো অনেকগুলো জিনিস যখন একসঙ্গে কালেক্ট হবে তখন তাকে আমরা বলবো পলি। পলিসাইথেমিয়া, মিয়া মিন্স ব্লাড, সাইথে মিন্স সেল ধরলাম বা কোনো একটা আরবিসি, আরবিসি কি ধরলাম। সো আরবিসি যখন তোমার বেড়ে যাবে, কত বেড়ে যাবে? যখন তোমার পার্সেন্টেজের দিক দিয়ে, পার্সেন্টেজ কত? নর্মাল পার্সেন্টেজ কত? নর্মাল পার্সেন্টেজ হচ্ছে তোমার 45%, আমরা একটু আগেই জেনেছিলাম, ঠিক আছে। তো এইটা যদি অ্যাবভ 65% হয়ে যায় তখন তাকে আমরা কি বলি? পলিসাইথেমিয়া। তখন তাকে আমরা কি বলি? পলিসাইথেমিয়া। আচ্ছা এই পলিসাইথেমিয়াকে যদি আমি প্রাইমারি করে দিই, যে প্রাইমারি পলিসাইথেমিয়াকে আমরা কি বলবো? প্রাইমারি যদি পলিসাইথেমিয়া করে দিই তখন তাকে আমরা বলবো পলিসাইথেমিয়া তো থাকছেই প্লাস ভেরা, ঠিক আছে, পলিসাইথেমিয়া ভেরা। আচ্ছা সো সিম্পল ব্যাপার একটা, এখানে একটাই মাত্র কনসেপ্ট, যখন তোমার ব্লাডের মধ্যে আরবিসি বেড়ে যাবে তখন তোমার কি কি কন্ডিশন ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। আচ্ছা আরবিসি একটা জলের মধ্যে যদি আরবিসি যখন বাড়তে থাকবে, যখন আমি এখানে ছবি এঁকেই বোঝাই, আমি ধরলাম জল ছিল এতটা, ঠিক আছে, আর আরবিসি ছিল এই এতটি, ঠিক আছে। এইটা যখন তোমার কনভার্ট হচ্ছে যে এতগুলো হয়ে গেল, এখান থেকে এতগুলো, এতগুলো হয়ে গেল তোমার আরবিসি, ঠিক আছে, আর এইটুকু হয়ে গেল প্লাজমা, তাহলে কি হবে? এর ঘনত্ব কমবে নাকি বাড়বে? ঘনত্ব, ব্লাডের ঘনত্ব তখন কি হবে? ব্লাডের ঘনত্ব তখন বেড়ে যাবে, ফট করে বেড়ে যাবে, ঠিক আছে।
এবারে বলো ব্লাডের ঘনত্ব যদি বেড়ে যায় তাহলে আমাদের যে সমস্ত ভেন বা আর্টারিজ দিয়ে যে সমস্ত ব্লাড বইছে সেইখানে যে কি এই জায়গাটায় কোনো একটা জায়গায় কি থ্রম্বাস যেখানে একটা প্লট কি তৈরি করে কোনো একটা জিনিসকে কি ব্লক করতে পারে? অবশ্যই বলবে যে পারে। যদি কোনো একটা জায়গায় যদি ব্লক করে দেয়, যদি ব্লক হয়ে যায় তাহলে সেটা কিসের জন্য হবে? থ্রম্বাস বা ক্লটের জন্য হবে। সেই ক্লট কি করবে? এই ক্লট কি ডিজিজ ক্রিয়েট করতে পারে? যেহেতু আমরা আজকে মেডিকেল সার্জিক্যাল নার্সিংও একসঙ্গেই পড়ছি, কি ডিজিজ ক্রিয়েট করতে পারে? একটা হচ্ছে তোমার মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক হতে পারে, সিভিএ কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সিভিএ যেটাকে আমরা স্ট্রোক বলি, স্ট্রোক হতে পারে, কেননা ব্রেনকে ব্লাড গেল, সেখানে ঘনত্ব যেহেতু ব্লাডের বেশি, সেখানে একটা ক্লট হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো হতে পারে। তো আমাকে কোন জিনিসটা, যেহেতু পলিসাইথেমিয়া ভেরা কোনো একটা পেশেন্টের হয়েছে, তার মানে কি বুঝবো পলিসাইথেমিয়া ভেরা মানে? যে কোনো একটা পেশেন্টের আরবিসি প্লাজমার থেকে বেড়ে গেছে, 65 হয়ে গেছে, যেটা 45% থাকার কথা সেটা 65% হয়ে গেছে। ঠিক আছে, তো সেটার জন্য আমার কি দেখতে হবে? ডিসআরথমিয়া না, ডিসআরথমিয়া আমি দেখবো না। হাইপোটেনশন আমি দেখবো না, আরবিসি ঠিক আছে, প্লাজমাও ঠিক আছে। আচ্ছা, ডেকুবিটাস আলসার তো কোনো একটা যে বেড রিডেন, যে নড়তেও পারে না, চড়তেও পারে না, কোনো মুভমেন্ট নেই, কোনো একটা বেডে শুয়েই থাকে সবসময়, সেটা কোনো একটা ডিজিজ কন্ডিশন হোক বা এমনি কোনো কিছুর জন্যই, তখন বারবার কোনো একটা জিনিসে, কোনো একটা জায়গা, যেটা আমাদের কক্সিসের যদি কোনো একটা এরিয়া ধরলাম, ফ্রিকশনের জন্য, বারবার ফ্রিকশনের জন্য এই ডেকুবিটাস আলসার কিন্তু হয়। ডেকুবিটাস আলসার ফান্ডামেন্টাল কোশ্চেন। ডেকুবিটাস আলসারের জন্য আমাদেরকে প্রিভেনশন, ফার্স্ট প্রায়োরিটি প্রিভেনশন কি? ফার্স্ট প্রায়োরিটি প্রিভেনশন হচ্ছে পজিশন চেঞ্জ। কতক্ষণ অন্তর? 2 আওয়ার। পজিশন চেঞ্জ 2 আওয়ার। ঠিক আছে, 2 ঘন্টা অন্তর অন্তর আমাদেরকে পজিশনটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনের উত্তর আজকেও আমরা পেয়ে যাচ্ছি খুব ইজিলি। দেখো, আচ্ছা ভুল হয়ে গেছে, রেডি আমি কোশ্চেনের উত্তর দিচ্ছি। যাই হোক, থ্রম্বোসিস যেহেতু হতে পারে, সেহেতু আমাদেরকে থ্রম্বোসিসের দিকে লক্ষ্য রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, খুব র্যাপিডলি আমরা এগোবো, টাইম অনেকটাই চলে যাচ্ছে। দ্য ম্যাক্সিমাম ইমিউনোগ্লোবুলিন প্রেজেন্ট ইন দ্য সেরাম ইজ। ম্যাক্সিমাম ইমিউনোগ্লোবুলিন প্রেজেন্ট ইন দ্য সেরাম ইজ কি? কোন ইমিউনোগ্লোবুলিন আমাদের সেরামে সবচেয়ে বেশি থাকে? অ্যাকচুয়ালি আলটিমেটলি যদি আমরা দেখি, সেটা ছোটবেলা থেকে আমরা ফিটাস যখন ছিলাম তখন থেকে আমরা সেই ইমিউনোগ্লোবুলিনটা পাচ্ছি। যখন আমরা ফিটাস ছিলাম, ছোট্ট ছিলাম, তখন থেকেই পাচ্ছি। সেটা হচ্ছে এক কথায় আইজিজি। আইজিজি কি? আমি কেন বললাম যে ছোট থেকেই পাচ্ছি? কারণ আইজিজি ক্যান ক্রস দ্য প্লাজেন্টা, অর্থাৎ আইজিজি কি করতে পারে? ক্যান ক্রস প্লাজেন্টা যদি ক্রস করতে পারে, সেটা কোথায় পৌঁছে যাবে? আইজিজি কোথায় পৌঁছে যাবে? আইজিজি ফিটাসের কাছে পৌঁছে যাবে। মানে ফিটাসের কাছে যখন পৌঁছে যাচ্ছে, তখন সেটা বেশি পরিমাণে থাকার কথা। আমি এটা জাস্ট কম্পেয়ার করে বললাম যে ছোটবেলা থেকে পাচ্ছি, ছোটবেলা থেকে যেহেতু পাচ্ছি, সেহেতু এটা আমার থেকে বেশি, বাট এটা অ্যাকচুয়াল কারণ না। আচ্ছা চলো, আইজিএ তো উত্তর না, কেননা আইজিএ কোথায় থাকে? আইজিএ কোথায় প্রেজেন্ট থাকে? সেটা হচ্ছে তোমার মিল্ক, সরি অ্যাকচুয়ালি বেস্ট মিল্ক, এটা হচ্ছে তোমার ব্রেস্ট মিল্ক। আর কোথায় থাকে? স্যালাইভা। আর কোথায় থাকে? টিয়ার্স। বুঝতে পারছো? টিয়ার্স মানে কি? কাঁদা, চোখের জল। তাই চোখের জল বেশি কারোর জন্যই ফেলা উচিত না, কেননা চোখের জলের মধ্যে আইজিএ থাকে, যেটা আমাদের যখন আমরা কাঁদি তখন সেই চোখের জলের মাধ্যমে কিন্তু আমাদের আইজিএ লস হয় অ্যাকচুয়ালি। যেটা আমাদেরকে প্রোটেকশন করার কথা, তুমি সেটাকে কারোর জন্য কিন্তু সেটাকে ভাসিয়ে দিচ্ছ। ভাবো একবার। চলো, আইজিই কিসের জন্য? অ্যালার্জি। আইজিই অ্যালার্জির সাথে কানেক্টেড। আইজিএম দ্যাট ইজ কল্ড পেন্টামেরিক স্ট্রাকচার আছে, এটা পেন্টামেরিক স্ট্রাকচার। এটাকে আমরা কি বলি? মিলিয়নিয়ার মলিকিউল বলি এটাকে। এই আইজিএমই প্রথম, যখন আমাদের বডিতে কোনো একটা অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেন যখন আমাদেরকে অ্যাটাক করে, তখন এই প্রথম ইমিউনোগ্লোবুলিন কোনটা, যেটা
অ্যান্টিজেনকে অ্যাটাক করে, সেটা কি? সেটা হচ্ছে এই IgM। এটা মনে রেখো, এটা হচ্ছে তোমার IgM, অ্যাটাক ফরেন অ্যান্টিজেন ফার্স্ট। ঠিক আছে, চলো কমপ্লিট। আচ্ছা চলো 8 নম্বর কোশ্চেন কি বলছে, ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর সেল মেডিয়েটেড ইমিউনিটি। দুটো মেডিয়েটেড হয়, একটা হচ্ছে সেল মেডিয়েটেড আর একটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড। সেল মেডিয়েটেডের কাজ কি? সেল মেডিয়েটেড হচ্ছে তোমার ভাইরাল ইনফেকশন যখন হবে তখন সেই সেল মেডিয়েটেড যে অ্যান্টিবডি তখন তার কাজ শুরু হয়ে যাবে। আর যখন ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন আমাদেরকে অ্যাটাক করবে তখন আমাদেরকে অ্যান্টিবডি মেডিয়েটেড যে তোমার লিম্ফোসাইট সে অ্যাটাক করবে। তো দুটো হবে, একটা হচ্ছে তোমার আমি দুটো ভাগে ভাগ করে দিই, লিম্ফোসাইট। ঠিক আছে, দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে তোমার টি লিম্ফোসাইট। আচ্ছা, বি লিম্ফোসাইট হচ্ছে তোমার অ্যান্টিবডি মেডিয়েটেড, টি লিম্ফোসাইট হচ্ছে তোমার সেল মেডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে, উত্তর আমরা পেয়ে গেছি। টি লিম্ফোসাইট সেল মেডিয়েটেড ইমিউনিটি। টি লিম্ফোসাইট কোথায় ম্যাচিওর হয় আর বি লিম্ফোসাইট কোথায় ম্যাচিওর হয়? দেখো কোশ্চেনের মধ্যে উত্তর বি ফর বোন। তো এর ম্যাচুরেশন কোথায় হয়? বি লিম্ফোসাইটের ম্যাচুরেশন হচ্ছে তোমার বোনে হচ্ছে, টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন তোমার টি ফর থাইমাস গ্ল্যান্ডে হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আর তো তেমন কিছু থাকছে না। তো এই দুটো কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে ওয়ান অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর সেল মেডিয়েটেড ইমিউনিটি, দ্যাট ইজ টি লিম্ফোসাইট। কারণ যদি এখানে বলতো যে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি তাহলে তোমার তখন উত্তর হতো বি লিম্ফোসাইট, বাট এইখানে তোমার উত্তর হচ্ছে টি লিম্ফোসাইট। সুতরাং এটা না, এটাও না, প্লাজমা সেল তো না, আর এটা হচ্ছে তোমার বিটা সেল কোথায় থাকে? যাই হোক, চলো 9 নম্বর কোশ্চেন কি বলছে, when the body is able to make its own antibodies by having disease or recovering or by vaccination, it is known as। এটাকে কি আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলবো, নাকি প্যাসিভ ইমিউনিটি বলবো, নাকি অ্যাক্টিভ ইমিউনিটি বলবো, নাকি প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি বলবো? ইমিউনিটি নিয়ে একটু বলি। ইমিউনিটিকে প্রথমে দুই ভাগে ভাগ করবো, কি? একটা হচ্ছে ইনেট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটি কি? ইনেট ইমিউনিটি যেটা আমরা জন্মের সাথে সাথেই পেয়েছিলাম, যখন আমরা জন্ম নিয়েছিলাম বা যখন আমরা জন্মের আগে তখনই এই জিনিসটা আমাদের মধ্যে ছিল। সেটা কি? যেমন তোমার ধরো স্যালাইভা আছে, যেমন তোমার WBC ধরলাম, WBC, তারপরে HCl, স্যালাইভা, লাইসোজাইম, স্যালাইভা, HCl, WBC, এগুলো তো অ্যাকচুয়ালি কি? এগুলো আমাকে প্রোটেক্টই করছে না। আলটিমেটলি যদি দেখি HCl যেমন আমাদের খাবারকে ডাইজেস্ট করছে, বিভিন্ন ব্যাকটেরিয়া যেগুলো যাচ্ছে তাদেরকে কি করছে? মেরে ফেলছে। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটা আমাদের স্টোমাকে আছে, তো সেগুলো কি করছে? আমাদের আলটিমেটলি আমাদেরকে প্রোটেক্টই করছে। তো এইটাও তো ধরে ইমিউনিটি হলো বা ডিফেন্স মেকানিজমই হলো। তো এগুলো হচ্ছে তোমার ইনেট, যেগুলো তুমি জন্মের থেকেই পেয়েছো। ঠিক আছে, অ্যাকোয়ার্ডকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, অ্যাক্টিভকে দুই ভাগে ভাগ করবো, একটা অন্য কালার নিয়ে নিই, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ঠিক আছে, প্যাসিভকেও আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ঠিক আছে, এগুলো আমি শুধু বলে দিচ্ছি, আমি লিখছি না কিছু। ঠিক আছে, একটা জিনিস বুঝতে থাকবে। সো অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে যেটা আমি জন্মের পর থেকে যে ইমিউনিটি আমি গেইন করছি সেটা হচ্ছে আমার অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি, প্যাসিভ মানে কি? অ্যাক্টিভ, তুমি ধরো তুমি একটা ফাঁকা জায়গায় বসে আছো, একটা ফাঁকা গ্রাউন্ডে বসে আছো, কোনো একটা কেউ হুট করে তুমি এমনি হাত পেতে বসেছিলে, কেউ তোমাকে এক ব্যাগ টাকা ফেলে দিল হাতে, তুমি কিভাবে পেলে এটা? প্যাসিভলি পেলে। তুমি কি এটার জন্য কোনো খেটেছিলে? খাটোনি, তুমি বসেছিলে, তোমার এক ব্যাগ টাকা তোমার হাতে কেউ ফেলে দিয়ে চলে গেছে,
প্যাসিভলি পেয়েছো। কিন্তু আরেকজন উল্টো দিকে 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করছে, তারপর কিছু একটা অ্যামাউন্ট পাচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভলি সে অর্জন করছে, তো সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ। তো প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? অ্যাক্টিভ মানে তুমি যেটা অ্যাক্টিভলি ওয়ার্ক করে তুমি যেটা গেন করছো, প্যাসিভলি তুমি কিছুই করছো না, কেউ একটা তোমায় কিছু দিয়ে চলে গেলো, সেটা হচ্ছে প্যাসিভ। ঠিক আছে, চলো। তো অ্যাক্টিভ ন্যাচারাল মানে কি? অর্থাৎ তোমাকে কেউ কিছুই দিল না, তুমি ন্যাচারালি পেলে কি সেটা, কিন্তু তুমি ন্যাচারালি অ্যাক্টিভলি পাচ্ছ। তোমার কোনো এক সময় টিবি হয়েছে, ঠিক আছে, কোনো এক সময় তোমার টিবি হয়েছিল, বা কোনো এক সময় অন্য অন্য ডিজিজ দেখলাম, চিকেন পক্স আমি ধরলাম, চিকেন পক্স হয়েছিল। তো সেই চিকেন পক্স যখন তোমার শরীরে ঢুকলো, তুমি কি চিকেন পক্সের ভ্যাকসিন তো আমি ধরলাম নাওনি, তোমার চিকেন পক্স শরীরে ঢুকলো, সেই শরীরে চিকেন পক্সের এগেনস্টে তোমার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি করলো। এই যে তোমার চিকেন পক্সের এগেনস্টে তোমার শরীরে যে বা বডি একটা অ্যান্টিবডি তৈরি করলো, সেটা কিভাবে তৈরি করলো? অ্যাক্টিভলি। অ্যান্ড যে সোর্সটা ছিল, যে ইনফেকশনের সোর্স, সেটা কি ছিল? সেটা ন্যাচারাল সোর্স ছিল। তার জন্য এইটা হয়ে যায় তোমার অ্যাক্টিভ ন্যাচারাল ইমিউনিটি। সুতরাং এটা 3টে ভাগে যদি ভাগ করি, অ্যাকোয়ার্ড, দেন অ্যাক্টিভ, দেন ন্যাচারাল ইমিউনিটি। ঠিক আছে, তাহলে এই যদি কোনো বলি যে কোনো যদি কোশ্চেন আসে তোমাদের যে তোমার এককালীন একটা ইনফেকশন হয়েছিল, তোমার বডি তার এগেনস্ট একটা অ্যান্টিবডি তৈরি করেছে, এটা কোন ধরনের ইমিউনিটি তুমি ক্রিয়েট করেছো, তখন তুমি কি বলবে? অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ, ন্যাচারাল ইমিউনিটি। এখানে সবসময় অ্যাকোয়ার্ড অপশন নাও থাকতে পারে, কিন্তু অ্যাক্টিভ বলা থাকবে কিংবা ন্যাচারাল অ্যাক্টিভ বলা থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো, তাহলে আর্টিফিশিয়াল কি, ন্যাচারাল আর আর্টিফিশিয়ালের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সোর্স কি ছিল তোমার? সোর্স ছিল ন্যাচারালি, তুমি মিজেলসকে বা চিকেন পক্স তোমার হয়েছিল ন্যাচারালি। কিন্তু আমি যদি তোমাকে কোনো একটা ডেড অ্যান্টিজেন তোমার শরীরে ঢুকিয়ে দিলাম, কিন্তু সেটা চিকেন পক্স বা মিজেলেরই ছিল, ডেড অ্যান্টিজেন যেটা, কিন্তু অ্যান্টিজেন, আমি অ্যান্টিবডি দিচ্ছি না, আমি একটা তৈরি করা জিনিস দিচ্ছি না, আমি তোমাকে বডিকে দিয়ে দিচ্ছি একটা অ্যান্টিজেনই, যার এগেনস্টে তোমার বডি আবার সেটা অ্যান্টিবডি তৈরি করবে। ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? তখন সেটা আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল যেমন কি, সেটা হচ্ছে তোমার ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশন কি? ভ্যাকসিনেশন একটা আর্টিফিশিয়াল ইমিউনিটি। কেন? কেননা ভ্যাকসিন একটা অ্যান্টিজেন, ডেড অ্যান্টিজেন কিংবা লাইভ অ্যান্টিজেন, যেটা আমি তোমার অ্যান্টিজেনটা তোমার শরীরে জাস্ট আমি ইনসার্ট করলাম, সেই শরীরে ইনসার্ট করার পর কিন্তু সেই অ্যান্টিজেনটার এগেনস্টে অটোমেটিক তোমার বডি একটা অ্যান্টিবডি তৈরি করে নেবে, সেটা হচ্ছে তোমার আর্টিফিশিয়াল। তো সুতরাং ভ্যাকসিনেশন কিন্তু আর্টিফিশিয়াল। ঠিক আছে, আচ্ছা, প্যাসিভ। প্যাসিভ মানে আমি একটু আগেই বললাম যে প্যাসিভ মানে তুমি কিছুই করছো না, কেউ একটা তোমাকে কিছু দিয়ে দিল। আচ্ছা, এবার প্যাসিভকে দুই ভাগে ভাগ করে যায়, একটা হচ্ছে ন্যাচারাল। আচ্ছা, ন্যাচারাল প্যাসিভ কোনটা? ন্যাচারালি তুমি কোন ইমিউনোগ্লোবিলিন পেয়েছিলে, একটু আগে যেটা বলছিলাম, তুমি মায়ের কাছ থেকে যেটা পেয়েছিলে বা আমিও পেয়েছিলাম, সেটা কি? আইজিজি, যেটার জন্য আমাকে কোনো খাটতেই হয়নি, মা আমাকে দিয়েছিল যে যা তোকে আমি প্রোটেক্ট করবো সারা জীবন। এটা কি ছিল? আইজিজি। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ন্যাচারালি তুমি পেয়েছিলে। আচ্ছা, এবার যদি আমি আর্টিফিশিয়ালি কোনো কিছু দিতে যাই, তাহলে সেটা কি? তুমি লক্ষ্য করেছিলে যখন তুমি ডিউটি করতে ARV সেকশনে, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, তো সেইখানে যখন যখন 3rd ডিগ্রি হয়ে যেত ডগ বাইট, যখন ডগ বাইট তোমার 3rd ডিগ্রি হতো, আমরা তখন দুটো জিনিস দিতাম, শুধু কিন্তু র্যাবিস ভ্যাকসিন দিয়ে তাকে ছেড়ে দিতাম না, যেখানে কামড়েছে সেই জায়গাটাতে আমরা একটা জিনিস পুশ করতাম, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিলিন। ইমিউনোগ্লোবিলিন কি? অলরেডি মেড, যেটা অ্যান্টিবডি আমরা একটা দিচ্ছি, যেটা অলরেডি মেড অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি দিচ্ছি, সেই অ্যান্টিবডি কি দিচ্ছি আমরা? সেটা একটা বানিয়ে কোনো একটা জিনিস দিয়ে দিলাম, সেটার জন্য কি বডি কোনো চেষ্টা করছে না, তাহলে সেইটা কি হবে? সেইটা তোমার হয়ে যাবে আর্টিফিশিয়াল। তো এটা হচ্ছে তোমার ধরলাম ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন। ঠিক আছে, চলো উত্তর এবার তোমরাই দিয়ে দাও, আমি আর দেবো না। বলছে হোয়েন দ্য বডি ইজ এবল টু মেক ইটস ওন অ্যান্টিবডিজ বাই হ্যাভিং ডিজিজ অর রিকভারিং। আচ্ছা, তোমরা তাহলে নিজেরা বুঝতে পারছো যে এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি হবে নাকি প্যাসিভ ইমিউনিটি হবে, নাকি অ্যাক্টিভ ইমিউনিটি হবে নাকি প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এখানে দেখো দুটো জিনিসই বলেছে, কোনো কিছু স্পেশাল কিছু বলেই দেয়নি যেটা ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল। কারণ এখানে দুটো জিনিসই বলে দিয়েছে তোমাকে, একটা হচ্ছে ন্যাচারাল, আর্টিফিশিয়াল, যেমন তোমার ভ্যাকসিনেশনও বলেছে আবার ডিজিজও বলেছে। সুতরাং এটা প্রথম যদি আমরা ধরে যাবে কি, এটাকে আমাকে কেউ দিয়ে দিচ্ছে প্যাসিভলি না, এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সুতরাং প্যাসিভ ইমিউনিটিও না, অ্যাক্টিভ ইমিউনিটি না, ডি প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটিও না। চলো, আচ্ছা 10 নম্বর কোশ্চেন কি? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটি আমরা একটু আগেই বললাম, প্যাসিভ ইমিউনিটি কি? ট্রান্সফার অফ অ্যান্টিবডিজ ফ্রম দ্য মাদার টু বেবি। আমরা কোনো কোশ্চেন আর দেখবো কি? হ্যাঁ, অবশ্যই অপশন দেখবো, কিন্তু আমরা উত্তর পেয়ে গেছি অলরেডি। দেখো, এক্সপোজার অফ ইনফেন্ট টু টিউবারকুলোসিস, না সেটা তো তোমার অ্যাক্টিভ ইমিউনিটি থেকে চলে যাচ্ছে, এটা না। প্রোভাইডিং টক্সোয়েড টু অ্যান ইন্ডিভিজুয়াল, প্রোভাইডিং টক্সোয়েড, আমরা যদি টক্সোয়েড দিই সেটা কি টু অ্যান ইন্ডিভিজুয়াল, সেটাও তো না, টক্সোয়েড দিচ্ছি তো।
আচ্ছা এক্সাম্পল অফ প্যাসিভিটি, আচ্ছা প্রোভাইডিং বিসিজি টু এন ইনফ্যান্ট, বিসিজি হচ্ছে একটা ভ্যাকসিন, এটাও তো সেই অ্যাক্টিভের মধ্যে চলে যাচ্ছে। সুতরাং ট্রান্সফার অফ অ্যান্টিবডিজ ফ্রম মাদার টু বেবি, ইয়া এটা তোমার সঠিক উত্তর। ঠিক আছে চলো। আচ্ছা বডিজ অ্যাটেম্প টু ফাইট দ্য এফেক্ট অফ নক্সিয়াস সাবস্টেন্স উইথ অল ইটস ডিফেন্সিভ অ্যাবিলিটিস আর নোন অ্যাজ। আচ্ছা ফাইট অলরেডি করছে, এখানে কোশ্চেনে একটা ওয়ার্ড তুমি দেখতে পাচ্ছ যে অলরেডি ফাইট শুরু হয়ে গেছে। ঠিক আছে, অ্যালার্ট রিঅ্যাকশন, অ্যালার্মিং রিঅ্যাকশন নাকি রেজিস্ট্যান্স নাকি এক্সারশন। আচ্ছা অ্যালার্ট রিঅ্যাকশন মানে কি, যখন ফাইট হবে তার আগে আমি অ্যালার্ট করব, ফাইটের সমতে আমি অ্যালার্ট করবো না, সুতরাং অ্যালার্ট তো না। ঠিক আছে আচ্ছা অ্যালার্ম রিঅ্যাকশন, অ্যালার্ম রিঅ্যাকশন কখন করবো আমি, অ্যালার্মিং রিঅ্যাকশন তখনই দেবো যখন কোনো কিছু হওয়ার আগে আমি অ্যালার্ম দেবো, তাই তো, সুতরাং এটাও না। আচ্ছা আরেকটা হচ্ছে থাকছে রেজিস্ট্যান্স নাকি এক্সারশন। এক্সারশন কখন আসে, যখন কোনো ফাইট করার পরে আসবে এক্সারশন। ফাইট আমি অলরেডি করে দিয়েছি, আমি প্রচন্ড টায়ার্ড, তারপর এক্সাস্টেড ফিল করবো, তাই না, সুতরাং এক্সাস্টেডও না। তাহলে কি রেসিস্ট করছি আমি, যখন ফাইট করছি তার মানে আমি নিজেকে রেসিস্ট করছি, তো রেসিস্ট্যান্স। আচ্ছা 12 দাগের কোশ্চেন কি বলছে, দ্য ইন্ট্রিকেট ব্যালেন্স বিটুইন দ্য ক্লট ফরমেশন অ্যান্ড ক্লট ডিসলিউশন, অর্থাৎ ব্লিডিং হচ্ছে, ব্লিডিং স্টপ হচ্ছে, বা ক্লট হচ্ছে বা ক্লট ফরমেশন হচ্ছে, একটা ব্রেকডাউন হচ্ছে, এই যে হোমিওস্ট্যাসিস একটা, এটাকে কি বলে, বা ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স এটাকে কি বলে। যখন বডিলি ব্যালেন্স হয় তখন আমরা তখন সেটাকে কি বলি, হোমিওস্ট্যাসিস বা ইকুইলিব্রিয়াম স্টেট। আর যখন এখানে ক্লট আছে, ক্লট মিনস ব্লাড, তো ব্লাডের কথা চলে আসছে, ব্লাড মানে হেমো, তো হেমোস্ট্যাসিস, হেমোস্ট্যাসিস, ইয়া ইট ইজ রাইট অ্যান্সার। হোমিওস্ট্যাসিস মিন বডিলি ইকুইলিব্রিয়াম স্টেট, বডিলি ইকুইলিব্রিয়াম স্টেটকে আমরা বলবো হোমিওস্ট্যাসিস, সুতরাং বডির ক্ষেত্রে এটা হবে, এখানে না। হেমাটোক্রিট, হেমাটোক্রিট মানে কি, ভলিউম অফ আরবিসি ইন ব্লাড, সো হেমাটোক্রিটও না। হেমাটোপোয়েসিস, হেমাটোপোয়েসিস তো ফরমেশন অফ ব্লাড সেলস, এটাও না। চলো তো রাইট উত্তর আমরা পেয়ে গেছি। আচ্ছা 13 দাগে কোশ্চেন কি বলছে, প্লেটলেটস গেট অ্যাক্টিভেটেড হোয়েন দে কাম ইন কন্ট্যাক্ট উইথ। চলো এটা কি বলছে, ধরো একটা ব্লাড ভেসেল, ঠিক আছে, এখানে ব্লাড যাচ্ছে, ঠিক আছে, এই যে এখানে আমরা জানি যে ব্লাড ভেসেলের 3টে লেয়ার আছে, তাই তো, ব্লাড ভেসেলের 3টে লেয়ার আছে, আমি ধরলাম 1টা 2টো 3টে। এই যে এন্ডোথেলিয়াম, এই যে লেয়ারটা সবচেয়ে ইনার লেয়ার, এটা হচ্ছে ইনার লেয়ার, এটা হচ্ছে মিডিল লেয়ার, আর এটা হচ্ছে আউটার লেয়ার, আউটার লেয়ার, ঠিক আছে। ইনার লেয়ারকে আমরা কি বলি, এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম। এই এন্ডোথেলিয়াম যখন ড্যামেজ হয়, যখন কোনো ব্রেক হয়, তখন দুটো জিনিস সিক্রেট করে, একটা কি, একটা হচ্ছে কোলাজেন, আর একটা হচ্ছে ভন উইলব্রেন্ড ফ্যাক্টর, ঠিক আছে। এই দুটো জিনিস যখন সিক্রেট এখান থেকে যখন রিলিজ হচ্ছে, এই দুটো জিনিস রিলিজ হওয়ার পরে তখন প্লেটলেট এর সাথে কানেক্টেড হয়ে যায়, প্লেটলেট এর সাথে কানেক্টেড হয়ে যাওয়ার পরে প্লেটলেট অ্যাক্টিভেট হয়। যদি এন্ডোথেলিয়াম ড্যামেজ না হয়, যদি কোলাজেন বা ভন উইলব্রেন্ড ফ্যাক্টর যদি না সিক্রেট হয় বা না রিলিজ হয়, তাহলে কিন্তু প্লেটলেট অ্যাক্টিভেটেড হতে পারবে না। উত্তর তোমরা দিয়ে দাও, আমি আর বলছি না। উত্তর কি, হ্যাপারিন না, কোলাজেন ইয়েস ইট ইজ, অ্যান্ড ফিব্রিনোজেন না, এন্ডোথেলিয়াম, এন্ডোথেলিয়াম তো একটা লেয়ার, এন্ডোথেলিয়াম কিভাবে উত্তর হবে, তাই না। চলো 14 দাগের কোশ্চেন কি বলছে, দ্য নর্মাল ব্লিডিং টাইম ইজ, নর্মাল ব্লিডিং টাইম দুই ভাবে হয়, একটা হচ্ছে ইভি মেথড, আর একটা হচ্ছে ডিউক মেথড, ডিউক মেথড, ঠিক আছে। তো ইভি মেথড আর একটা হচ্ছে ডিউক মেথড। তো ইভি মেথডে দেখো 3টে লেটার আছে, 1টা 2টো 3টে, ঠিক আছে, ইভি মেথডে 3টে আছে, সো 3 আছে, এর সাথে 3 গুণ করে দাও, ঠিক আছে, তাহলে কত আসছে 9, সো 1 to 9, ডিউক মেথডের মধ্যে 1 to 9 মিনিট, ঠিক আছে। আচ্ছা ডিউক মেথডে কতগুলো ওয়ার্ড আছে, 4টে আছে, সো 1 2 3, এই 1 কে আর 3 কে যদি যোগ করে দিই তাহলে দেখো 4টে ওয়ার্ড চলে আসবে, 4 ওয়ার্ড, এই 4 লেটার। সো এইভাবে মনে রাখবে যে 3টে ইভি মেথডের মধ্যে 3টে লেটার আছে, 1 2 3, সো 3 into 3 means 9, সো 1 to 9 মিনিটস হচ্ছে ইভি মেথডে,
আর ডিউক মেথডে হচ্ছে তোমার 1 থেকে 3 মিনিট। সো 1 আর 3 কে যদি যোগ করি তখন আমরা 4 পাচ্ছি, 4টে মানে 4টে লেটার, 1 2 3 4। ঠিক আছে, তো এখানে কি বলছে নর্মাল ব্রিডিং টাইম ইজ কত হবে, এখানে দেখো 1 to 9 মিনিট কি 9 কি কোথাও আছে, একটা জিনিস তো আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে ডিউক মেথডটা পেয়ে গেছি, এখানে কোনো স্পেসিফিক ভাবে বলাও নেই। সুতরাং একটা জিনিস উত্তর তো আমরা এটা বলতেই পারি 1 to 3 মিনিট, কারণ 12 মিনিট তো না, 12 মিনিট না, 14 মিনিটও না, 15 মিনিটও না। যদি এখানে অপশন 9 থাকতো তাহলে ভাবতাম যে কোন মেথডটা আমরা এখানে অ্যাপ্লাই করবো, কিন্তু সেসব কিছু বলাই নেই। ঠিক আছে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ রিকমেন্ডেড ফর এ পেশেন্ট অন ওয়ারফেরিন থেরাপি, যে ওয়ারফেরিন থেরাপির মধ্যে আছে এটা আমরা রিকমেন্ড করবো, বলো, চলো তাহলে দেখে নিই না। ওয়ারফেরিন কি, প্রথমে আমাদেরকে এটা জানতে হবে, ওয়ারফেরিন কি আর হেপারিন কি, হেপারিন কি, ওয়ারফেরিন আর হেপারিন কি। ওয়ারফেরিন হচ্ছে ব্লাড থিনিং এজেন্ট, ব্লাড থিনিং মেডিকেশন, আর এটা হচ্ছে ব্লাড থিনিং মেডিকেশন, ব্লাড থিনিং মেডিকেশন। ঠিক আছে, ওয়ারফেরিনের অ্যান্টিডট কি, হেপারিনের অ্যান্টিডট, তাহলে আমরা এর উত্তর পেয়ে যাব। ওয়ারফেরিনের অ্যান্টিডট হচ্ছে ভিটামিন কে, আর হেপারিনের অ্যান্টিডট হচ্ছে প্রোটামাইন সালফেট, প্রোটামাইন সালফেট, প্রোটামাইন সালফেট। ঠিক আছে, তো আমরা এখানে হুইচ অফ দ্য ফলোইং রিকমেন্ডেড ফর এ পেশেন্ট অন ওয়ারফেরিন থেরাপি, ওয়ারফেরিনে যে চলছে তাকে আমরা কোন জিনিসটা রিকমেন্ড করব, এইটার মধ্যে কোন জিনিসটা আমরা তাকে রিকমেন্ড করব আর বাকি তিনটাকে রিকমেন্ড করব না। ঠিক আছে, তো একটা জিনিস বুঝে নাও যে ভিটামিন কে কোন কোন খাবারগুলোর মধ্যে থাকে, কোন খাবারটার মধ্যে থাকে না। যে খাবারটার মধ্যে ভিটামিন কে থাকে না বেশি পরিমাণে সেই খাবারটা আমি রিকমেন্ড করব, আর যে খাবারটার মধ্যে ভিটামিন কে বেশি থাকে সেই খাবারটা আমি রিকমেন্ড করব না। কেন? কারণ সেটা ওয়ারফেরিনের কাজ কমিয়ে দেবে, কারণ ভিটামিন কে কি হিসেবে কাজ করে, ভিটামিন কে ওয়ারফেরিনের অ্যান্টিডট হিসেবে কাজ করে। সুতরাং ওয়ারফেরিন থেরাপি যদি চলে তাহলে ভিটামিন কে আমার দেওয়া চলবে না, তাই যেখানে ভিটামিন কে আছে যেসব খাবারে সেই সব খাবার আমার দেওয়া চলবে না। সো ইটিং প্ল্যান্টি অফ গ্রিন লিফি ভেজিটেবল, গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে অনেক পরিমাণে ভিটামিন কে আছে, সুতরাং এটা আমি দেব না, প্রথম অপশন ইনকারেক্ট। আচ্ছা, কনসিস্টেন্ট ইউজ অফ ব্রেড অ্যান্ড সিরিয়ালস, ডিক্রিজিং ইনটেক অফ ফ্যাটি ফুডস, ডিক্রিজিং ইনটেক অফ ফ্যাটি ফুডস, এটা যদি ফ্যাটি ফুড যদি আমি কমাই তাহলে আমি ভেজিটেবল খাবো, তাহলে এটা তো ভালো জিনিস, তো এই অপশন তো একদমই না। আচ্ছা, বিং ফিজিক্যালি ফিট বাই ডুইং স্পোর্টস, এটা তো আমি ভালো জিনিস করছি তাই না, তাহলে এখানে খারাপের কি আছে, আমি রিকমেন্ড কি করব, বিং ফিজিক্যালি ফিট ফর ডুইং স্পোর্ট। আচ্ছা, আরেকটা জিনিস স্পোর্টস আমি এখানে তো তাকে বলবোই না। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে কনসিস্টেন্ট ইউজ অফ ব্রেড অ্যান্ড সিরিয়ালস, অবভিয়াসলি এটা কেন, কেননা ব্রেড অ্যান্ড সিরিয়ালের মধ্যে, ব্রেড অ্যান্ড সিরিয়ালের মধ্যে কোনো ভিটামিন তেমন কোনো হাই লেভেলে নেই, সুতরাং এই খাবারটা আমার দেওয়া চলবে। ঠিক আছে, চলো। আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ অ্যানিমিয়া ইনক্লুড এক্সেপ্ট। আচ্ছা, এই কোশ্চেন একটা জিনিস মাথায় রাখবে সবসময় কোশ্চেনে, যে হুট করে কোশ্চেনটা দেখে নিলাম অ্যানিমিয়া বলেছে ইনক্লুড বলে দিচ্ছি, আমি সবগুলো কোশ্চেন অপশন দেখে আমি উত্তর দিয়ে দিলাম, সম্পূর্ণ ভুল হয়ে যাবে, মার্কসটা চলে যাবে তোমার। তাই সবসময় এই একটা জিনিস লক্ষ্য করবে, খুব ভালোভাবে লক্ষ্য করে নেবে যে কোনো কোথাও এক্সেপ্ট কথাটা লেখা আছে কিনা, এক্সেপ্ট মানে ব্যতিক্রম। ঠিক আছে, চলো, তো কি বলেছে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস অফ অ্যানিমিয়া ইনক্লুড এক্সেপ্ট, এগুলো সবগুলো কিন্তু কোনটা অ্যানিমিয়ার তোমার সাইন সিমটম না সেটা তোমাকে খুঁজতে হবে। লো হিমোগ্লোবিন লেভেল, অবভিয়াসলি এটা তো বটেই, সুতরাং এটা উত্তর না। ফ্যাটিক, ফ্যাটিক তো হবেই, কারণ যদি অ্যানিমিয়া হয় তাহলে ফ্যাটিকনেস, সে টায়ার্ড ফিল হয়ে যাবে ইজিলি, তো এটা তো হবেই, সুতরাং এটা অপশন উত্তর না। হাইপার অ্যাক্টিভিটি বা লেজিচিউড, লেজিচিউড, আচ্ছা লেজিচিউড কি, লেজিচিউড মানে কি, ল্যাক অফ এনার্জি, লেজিচিউড মানে হচ্ছে তোমার ল্যাক অফ এনার্জি, ল্যাক অফ এনার্জি। অবভিয়াসলি যদি কারো অ্যানিমিয়া হয় তাহলে তার ল্যাক অফ এনার্জি হবে, সুতরাং এই অপশনটাও ইনকারেক্ট। আর একটাই পড়ে থাকছে, সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, অপশন সি ইজ কারেক্ট। কেননা যদি পেশেন্ট দুর্বল, তার মধ্যে একটা উইকনেস কাজ করে, সে হাইপার অ্যাক্টিভ কি হতে পারবে, নাকি সে একদিকে পড়ে থাকবে, কোনটা? অবভিয়াসলি সে হাইপার অ্যাক্টিভিটি করতে পারবে না। চলো, আ প্রমিসিং ট্রিটমেন্ট ফর সাম চিলড্রেন সাফারিং ফ্রম থ্যালাসেমিয়া ইজ,
থ্যালাসেমিয়ার জন্য প্রমিসিং ট্রিটমেন্ট কি? এখানে কিন্তু প্রমিসিং বলে একটা কথা অ্যাড হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রমিসিং, যে আমি প্রমিস কখন করি, তোমরা তো প্রমিস ডে আমরা সবাই তো পালন করি, তাই না? প্রমিস ডে বলে তো কেউই কথা রাখে না, খুব অল্পজনই কথা রাখে। সো এইটাই হচ্ছে তোমার এখানে কোশ্চেনের মেন থিম, যে প্রমিসিং ট্রিটমেন্ট। তুমি এমন কিছু একটা ট্রিটমেন্ট বলো যেটাতে তুমি পেশেন্টকে প্রমিস করতে পারবে যে আপনি ঠিক থাকবেন, সেটা কোন ট্রিটমেন্ট? বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, নাকি কেমোথেরাপিউটিক এজেন্ট, নাকি রেডিয়েশন থেরাপি, নাকি স্টেরয়েডাল থেরাপি? এটা তো প্রথমেই কাট, স্টেরয়েডাল থেরাপি কোনো লাগবেই না, আর রেডিয়েশন থেরাপিও লাগবে না। কেমোথেরাপিউটিক এজেন্ট নাকি বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, কোনটা? কেমোথেরাপিউটিক এজেন্ট তো দেওয়া যায় না, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এটা তোমরা সকলেই জানো যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এটা একটা প্রমিসিং ট্রিটমেন্ট বটে। কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন যদি এবার করে নিই, তাহলে যে সমস্ত চেন, বিটা চেন, আলফা চেন যেখানে প্রবলেম ছিল সেটা ঠিক হয়ে যাবে। চলো, পারনিসিয়াস অ্যানিমিয়া ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ, 18 দাগের কোশ্চেন। পারনিসিয়াস অ্যানিমিয়া ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ, পারনিসিয়াস অ্যানিমিয়া কিসের ডেফিসিয়েন্সির জন্য হয়? এখানে অনেকেই তোমরা কোশ্চেন করতে পারো যে ভিটামিন B12 নাকি ফলিক অ্যাসিড। কারণ আমি তো প্রথমেই জানি যে তোমরা ইজিলি এই দুটো অপশনকে তো ক্লিয়ার আউট করেই দেবে, তোমরা কনফিউশন থাকবে ভিটামিন B12 নাকি ফলিক অ্যাসিড। বিভিন্ন এক্সাম আমি এটাকে নিয়ে রিসার্চ করছিলাম যে কোন উত্তরটাকে নিচ্ছে, এটা নিয়ে আমিও কনফিউজ ছিলাম যে কোন উত্তরটাকে কারেক্টলি নিচ্ছে। তো পারনিসিয়াস অ্যানিমিয়া অ্যাকচুয়ালি জিনিসটা বোঝো, তাহলে উত্তর তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা ধরলাম স্টমাক। স্টমাকের মধ্যে তোমার একটা, দুটো, আমি তিনটে, আমি এভাবেই দেখাচ্ছি, ঠিক আছে? একটা সেল, দুটো সেল, তিনটে সেল, ঠিক আছে? কি কি সেল না স্যার? ইন্ট্রিনসিক, একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার প্যারাইটাল সেল, একটা হচ্ছে তোমার প্যারাইটাল সেল, আর একটা হচ্ছে তোমার হচ্ছে অক্সিনটিক সেল, অক্সিনটিক সেল বা চিপ সেল বলে এটাকে, আর একটা হচ্ছে তোমার মিউকাস সেল, ঠিক আছে? এই প্যারাইটাল সেল কি সেক্রেট করে? প্যারাইটাল সেল দুটো জিনিস সেক্রেট করে, একটা হচ্ছে তোমার HCl আর একটা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, ঠিক আছে? অক্সিনটিক সেল কি সেক্রেট করে? পেপসিনোজেন, প্রোটিন ডাইজেস্টিং এনজাইম, পেপসিনোজেন, ঠিক আছে? আচ্ছা, মিউকাস সেল কি সেক্রেট করে? মিউকাস, ঠিক আছে? এই যে প্যারাইটাল সেল HCl এন্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর সিক্রেট করে। HCl এর কাজ তো আমরা জানি স্টমাকের মধ্যে সমস্ত খাবারকে ডাইজেস্ট করছে, চুবনি বিচূর্ণ করছে। এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরের কাজ হচ্ছে ভিটামিন B12 কে অ্যাবজর্ব করা, অ্যাবজর্পশন করা। তো আমি ধরলাম এইখানে একটা অ্যাট্রফি হয়ে গেছে, অ্যাট্রফি অর্থাৎ এই সেলটা ড্যামেজ হয়ে গেছে। তাহলে যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কি সেক্রেট হবে না? HCl ও সেক্রেট হবে না। HCl সেক্রেটের সাথে সাথে আর কি সেক্রেট হবে না? ইন্ট্রিনসিক ফ্যাক্টরও সেক্রেট হবে না। ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি সেক্রেট না হয় তাহলে কি অ্যাবজর্পশন হবে না? ভিটামিন B12 অ্যাবজর্পশন হবে না। ভিটামিন B12 যদি অ্যাবজর্পশন না হয়, ভিটামিন B12 যদি অ্যাবজর্পশন না হয়, তাহলেই তোমার সায়ানোকোবালামাইন বা ভিটামিন B12 যদি অ্যাবজর্পশন না হয়, তাহলে তোমার যে অ্যানিমিয়াটা হবে সেটা হচ্ছে পারনিসিয়াস অ্যানিমিয়া। মনে থাকবে, ফলিক অ্যাসিড না। তাহলে মেজরিটি উত্তর আমি দেখলাম, মেজরিটি যে এক্সাম কন্ডাক্টিং যে বোর্ড তারা দেখলাম যে এই ভিটামিন B12 কে পারনিসিয়াস অ্যানিমিয়ার উত্তর নিয়েছে, ঠিক আছে? চলো আরেকটা জিনিস বলে দিই, এই পারনিসিয়াস অ্যানিমিয়া মেন সাইন সিমটম যদি বলি তাহলে কি মেন সাইন সিমটম কি? দুটো জিনিস বলে দিই এখানে। একটা হচ্ছে পারনিসিয়াস অ্যানিমিয়া মেন সাইন সিমটম কি? পারনিসিয়াস অ্যানিমিয়ার মেন সাইন সিমটম হচ্ছে রেড বিফি টাং, ঠিক আছে? আরেকটা জিনিস আমরা একটু আগে পড়ছিলাম, মনে আছে যে কার্বন মনোক্সাইড পয়জনিং, CO, যে কার্বক্সি হিমোগ্লোবিন যদি হয়, যখন CO প্লাস হিমোগ্লোবিন যখন যুক্ত হয় তখন তাকে বলেছি আমরা কি? কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন। এই কার্বক্সি হিমোগ্লোবিন মানে কি? মানে হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন পয়জনিং এর মানে কি? সেটা হচ্ছে তোমার কার্বন মনোক্সাইড পয়জনিং, কার্বন মনোক্সাইড পয়জনিং, ঠিক আছে? পয়জনিং, এই কার্বন মনোক্সাইড পয়জনিং এর মেন যে একটা ক্লাসিক্যাল একটা সিমটম আছে বা সাইন আছে, যেটা দেখে তোমাকে বুঝতে হবে যেটা কার্বন মনোক্সাইড পয়জনিং, যেটা সিমিলার টু পারনিসিয়াস অ্যানিমিয়া রেড বিফি টাং। তুমি কিভাবে আলাদা করবে সেটাই। আর এই কোশ্চেনটা খুবই আছে যে কার্বন মনোক্সাইড পয়জনিং এর ক্লাসিক্যাল সিমটম বা কি দেখে তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে এইটা হচ্ছে রেড বিফি টাং, আর এটা হচ্ছে তোমার রেড
চেরি টান, রেড চেরি টান, ঠিক আছে। তো এই দুটো দেখতেও একই, শুনতেও একই, শুধু একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তোমার বিপি টাং, একটা হচ্ছে তোমার চেরি টাং। রেড বিপি টাং পার্নিসিয়াস অ্যানিমিয়ার জন্য, রেড চেরি টাং কার্বন মনোক্সাইড পয়জনিং এর জন্য। কার্বন মনোক্সাইড পয়জনিং যদি হয় তার মেন ট্রিটমেন্ট কি? কার্বন মনোক্সাইড যদি আমার শরীরের মধ্যে বেশি হয়ে যায় তখন আমার মেন ট্রিটমেন্ট কি দিতে হবে? হাইপারব্যারিক অক্সিজেন, অনেক পরিমাণে অক্সিজেন দিতে হবে, 100% কনসেন্ট্রেশন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট কেয়ার উড দ্য নার্স প্রোভাইডস ফর দ্য পেশেন্ট আন্ডারগোয়িং আ স্কিলিং টেস্ট ফর পার্নিসিয়াস অ্যানিমিয়া। আচ্ছা, এখানে একটা কোশ্চেনের মধ্যে একটা আমরা কোশ্চেন পেয়ে গেছি, সেটা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়ার জন্য কোন টেস্ট করা হয়? সেটা হচ্ছে তোমার চিলিং টেস্ট করা হয়। এবার চিলিং টেস্টের মাধ্যমে কি করা হয় যেটা আমরা জানতে পারলে এটা উত্তর আমরা দিয়ে দেবো, ঠিক আছে। চিলিং টেস্টের ক্ষেত্রে আমরা একটা কি দিই, দুটো জিনিস দিই। একটা হচ্ছে তোমার রেডিও অ্যাক্টিভ ভিটামিন B12 পার ওরাল দিই, আর হচ্ছে তোমার নন রেডিও অ্যাক্টিভ ভিটামিন B12 পার ইন্ট্রা আইভি, ঠিক আছে। এই দুটো জিনিস দিই। তো এই দুটো জিনিস যখন দিচ্ছি আমরা চিলিং টেস্টের জন্য, আমাকে এই দুটো জিনিস দেওয়ার পর আমার কোন কেয়ারটা পেশেন্ট যাতে ঠিক থাকে, কোন কেয়ারটা আমার নেওয়া উচিত, ঠিক আছে। প্রোভাইড বেড রেস্ট, মনিটর ভাইটাল সাইন, কালেক্ট 24 আওয়ার ইউরিন স্পেসিমেন আর মেনটেন দ্য প্রেসার ড্রেসিং। আমরা সবসময় জানি যখন রেডিয়েশন নিয়ে আমরা কাজ করি বা রেডিও অ্যাক্টিভ এজেন্ট নিয়ে যখন কাজ করি তখন আমাদেরকে যেগুলো এক্সক্রিয়েশন হয় সেগুলোর দিকে আমাদেরকে খুব কেয়ার থাকতে হয় যে ঠিকঠাক বেরোচ্ছে কিনা বা ঠিকঠাক এক্সক্রিয়েশন হচ্ছে কিনা, ঠিক আছে। প্রোভাইড বেড রেস্ট এটা আমার মেজরিটি না বা প্রায়োরিটিও না, মনিটর ভাইটাল সাইন এটা আমার প্রায়োরিটি না, মেনটেন প্রেসার ড্রেসিং এটা একদমই না, কালেক্ট 24 আওয়ার ইউরিন স্পেসিমেন, দিস ইজ কারেক্ট উত্তর। আমাকে 24 আওয়ার ইউরিন স্পেসিমেন কালেক্ট করতে হবে যে ঠিকঠাক এক্সক্রিয়েশন হচ্ছে কিনা। কেন? কারণ আমি রেডিও অ্যাক্টিভ ভিটামিন B12 পার ওরাল আমি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আমি দিচ্ছি, ঠিক আছে। চলো আচ্ছা 20 দাগে কি বলছে, ডিক্রিজ নাম্বার অফ এরিথ্রোসাইট, লিউকোসাইট অ্যান্ড প্লেটলেটস আর ইন্ডিকেটিভ অফ হোয়াট কন্ডিশন? ইজ ইট পার্নিসিয়াস অ্যানিমিয়া or is it aplastic anemia or is it sickle cell anemia or is it polycythemia? Polycythemia তো না, কারণ আমি তার আগেই তোমাদেরকে এর উত্তর দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, পার্নিসিয়াস অ্যানিমিয়া নাকি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নাকি সিকেল সেল অ্যানিমিয়া? তোমরা একটু আগে পার্নিসিয়াস অ্যানিমিয়াও পড়ে নিয়েছো, সুতরাং পার্নিসিয়াস অ্যানিমিয়া নিয়ে শুধুমাত্র ভিটামিন B12, তার সাথে তো সমস্ত সেলের কোনো সম্পর্ক নেই। আর দুটো অপশন পড়ে থাকলো, একটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, একটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। সিকেল সেল কি অ্যানিমিয়া? সিকেল সেল অ্যানিমিয়াটা কি? সিকেল সেল অ্যানিমিয়া অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনোপ্যাথি, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের দোষ, থোড়ি না আমার আরবিসি ডাব্লিউবিসি প্লেটলেটের দোষ। তো সিকেল সেল অ্যানিমিয়াও না, উত্তর তো ইজিলি পেয়ে গেলাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আচ্ছা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি কি হয় না, সমস্ত, ইটস কল্ড প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া মানে কি? প্যান, আমি সেই সিলেবেল ভাগ করে দিচ্ছি আস্তে ছোটবেলার মতো। প্যানসাইটোপেনিয়া, ঠিক আছে। প্যান মানে কি? প্যান মানে অল, সাইটো মানে কি? সেল, পেনিয়া মানে কি? ডিক্রিজ বা রিডিউসড, ঠিক আছে। সো অল সেল ডিক্রিজ বা রিডিউসড, দ্য নাম্বার ইজ ডিক্রিজ, নাম্বার অফ সেল ডিক্রিজ, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার প্যানসাইটোপেনিয়া, সেটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে। চলো, a patient having sickle cell crisis is admitted to emergency ward with complaint of pain. Which of these should the nurse institute? Okay. Option A, administering analgesics as per order, assist the patient to walk, elevate the foot end of bed, provide the nasal oxygen therapy. তোমরা অর্ধেকেই এই কোশ্চেনটার উত্তর ভুল করে দেবে। আমি আগে বলে দিই, তোমরা অনেকেই বলবে যে এটার উত্তর আমি অবভিয়াসলি অ্যানালজেসিক দিয়ে দেবো, অ্যাজ পার অর্ডারও আবার লেখা আছে, যে হ্যাঁ ডক্টর তো লিখেইছে, একদমই না, সম্পূর্ণ ভুল উত্তর। আমি অ্যানালজেসিক্স দেবো না। আগে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে সিকেল সেল অ্যানিমিয়াটা কি। চলো সিকেল সেল অ্যানিমিয়া কি সেটা দেখে নিই। সিকেল সেল অ্যানিমিয়া হলো একটা হিমোগ্লোবিনোপ্যাথি যেখানে অ্যাবনর্মাল হিমোগ্লোবিন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো ইটস আ হিমোগ্লোবিনোপ্যাথি। এটা কি হয়? আরবিসি সেভ আমরা একটু আগে দেখছিলাম,
আরবিসি শেপ কি? আরবিসি শেপ হচ্ছে বাই কনকেভ, ঠিক আছে। যখন এই সিকেল সেল অ্যানিমিয়া হয়, যখন আমাদের হিমোগ্লোবিন অ্যাবনর্মাল হয়, তখন এই আরবিসি কি হবে? যখন সিকেল সেল ক্রাইসিস হবে তখন O2 যদি আমাদের শরীরে ঘাটতি দেখা যায়, যখন আমার অক্সিজেনের ঘাটতি হবে, যখন আমার অক্সিজেন ডিমান্ড হাই হয়ে যাবে, তখন এই আরবিসি সিকেল সেল নিয়ে নেবে, লাইক সিকেল সেল। এই আরবিসি এত সুন্দর দেখতে, এই আরবিসিটি এই আকারটি নেবে কখন? যখন O2 ডিমান্ড আমার বেড়ে যাবে, ঠিক আছে, অক্সিজেনের ডিমান্ড যখন আমার বেড়ে যাবে, যখন O2 ডিমান্ড আমার বেড়ে যাবে, তো তখন আমার মেন ট্রিটমেন্ট কি হবে? তখন আমার মেন ট্রিটমেন্ট যেটা দরকার আমাকে সেটা দিতে হবে। আমার কি দরকার? তখন অক্সিজেন দরকার। আমি তখন যদি এনার্জি 6 দিই তার পেন কমবে, কিন্তু অক্সিজেনের ডিমান্ড তো হাই হয়ে গেছে না। আমি কখন অক্সিজেনের ডিমান্ড হাই হয়? যখন আমি হাই অল্টিটিউডে থাকি তখন অক্সিজেনের পরিমাণ হাই হয়। যখন আমি কোনো একটা স্ট্রেস ফিল করি তখন আমার অক্সিজেনের ঘাটতি হয়। যখন আমি এক্সাইট ফিল করি তখন আমার অক্সিজেনের ঘাটতি হয়। যখন আমার পেন হয়, কোনো জায়গায় অ্যাটেনশন কমে যায়, কনফিউশন থাকে, তখন আমার অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়। তো অক্সিজেন যখনই ডিমান্ড বেড়ে যাবে ডিউরিং সিকেল সেল ক্রাইসিস, যদি সিকেল সেল রোগটা তোমার থাকে, যদি তোমার কোনো একটা পেন বা কোনো কিছু একটা স্ট্রেস সিচুয়েশন তুমি কাটাচ্ছ, তার মানে তোমার অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে। অক্সিজেন ডিমান্ড যখনই তোমার বেড়ে যাবে তখনই এই আরবিসি কিন্তু সিকেল সেল নিয়ে নেবে। আর এই সিকেল সেল আরবিসি বিভিন্ন জায়গায় যে এইভাবে সমস্ত আরবিসি একসঙ্গে ক্লাম্প তৈরি করতে হবে। এই ক্লাম্প তৈরি করার ফলে কি হবে? সেম যেটা আমরা একটু আগেই দেখছিলাম, থ্রম্বাস ক্রিয়েট হলে যেটা হচ্ছিল, একটা হচ্ছে সিবিএ, একটা হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিওর, একটা হচ্ছে তোমার মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক হতে পারে, বিভিন্ন কিডনি ফেলিওর তো হচ্ছেই, সমস্ত কিছু প্লাস লিভার ফেলিওর। কারণ তোমার সমস্ত যে ব্লাড ভেসেলগুলো সেগুলো তো অক্লুড হয়ে যাবে, সেখানে তারপরের যে অর্গানগুলো আছে সেই অর্গান পর্যন্ত ব্লাড যদি না যায়, অক্সিজেনের অভাবে সেই অর্গানগুলো এমনিতেই ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তাহলে কোনটা উত্তর হবে? আচ্ছা, উত্তর কোনটা হবে? অ্যাসিস্ট দ্য পেশেন্ট টু ওয়াক, একদমই না। যদি পেন হয় তখন তোকে আমি তাকে থোড়ি না বলবো যদি আপনি হাঁটুন একটুকু, একদমই না। এলিভেট ফুট এন্ড অফ বেড, না। প্রোভাইড নেজাল অক্সিজেন অ্যান্ড অক্সিজেন থেরাপি, ইয়েস, ইট ইজ রাইট অ্যান্সার। কেননা আমি যদি তাকে নেজাল অক্সিজেন, তার যেটা ডিমান্ড, যে অক্সিজেনের ঘাটতি হচ্ছে, আমি তাকে অক্সিজেন দিয়ে দেবো, সিকেল সেল ক্রাইসিস ঠিক হয়ে যাবে, ঠিক আছে। চলো 22 টাকার কোশ্চেন কি বলছে? ইন ইন্ডিয়া হুইচ টাইপ অফ অ্যানিমিয়া ইজ আনকমন ডিউরিং প্রেগনেন্সি? আচ্ছা, ডিউরিং প্রেগনেন্সিতে আমাদের বিভিন্ন খাবারের চাহিদা থাকে, যে খাবারগুলো আমরা খেতে পাই না, তার জন্য আমাদের অ্যানিমিয়া হয়। তো এখানে কোন অ্যানিমিয়াটা তোমার আনকমন মনে হচ্ছে যে ডিউরিং প্রেগনেন্সিতে এই অ্যানিমিয়াগুলো হয় না? তোমরা অনেকেই সিএজও, বিভিন্ন নার্সিংহোম সবাই কাজ করছো, যারা সিএজওতে আছো স্পেশালি, তাদের তো এই উত্তরটা একদম পারফেক্টলি দেওয়া উচিত। চলো, তোমরা আশা করি উত্তর বা অ্যান্সার দিয়ে দিয়েছো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ইজ দ্য মোস্ট কমনেস্ট, এটা তো একদমই উত্তর না। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, আমরা ফলিক অ্যাসিড তো দিই, যাতে ফলিক অ্যাসিড আমরা দিই যাতে মেগালোপ্লাস্টিক অ্যানিমিয়া না হয় বা পার্নিসিয়াস অ্যানিমিয়া না হয়, সুতরাং এটা উত্তর না। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্য কি হয়? পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়, কারণ আমরা ভিটামিন B12 তো দিই না, আমরা ফলিক অ্যাসিড দিই, আয়রন দিই, আয়রন ফলিক অ্যাসিড দুটো একসঙ্গেই দিই, আমরা ভিটামিন B12 তো দিই না, সুতরাং এইটা না। রাইট আনসার তোমার হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি যে অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি না থাকে, যেটা তোমার গ্যাস্ট্রিক যে প্যারাইটাল সেল যদি ড্যামেজ হয়, তখন পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়। সেই পার্নিসিয়াস অ্যানিমিয়া ভিটামিন B12 ডেফিসিয়েন্সির জন্যই হয়, সুতরাং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এটা হচ্ছে তোমার আনকমন একটু। চলো, a child is on oral preparation, what is the important teaching point for this child? আচ্ছা চলো, ওরাল প্রিপারেশন হচ্ছে আমি কোন পয়েন্টটা আমাকে লক্ষ্য করতে হবে। আচ্ছা, অপশন এ কি বলছে? লুজ টুল আর কমন উইথ আয়রন প্রিপারেশন। লুজ টুল না, আয়রন প্রিপারেশন যখন আমি দেবো তখন লুজ টুলের থেকেও আমাদের বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্ল্যাক স্টুল। কারণ ব্ল্যাক স্টুল আয়রন সাপ্লিমেন্টের একটা সাইড এফেক্ট। কি কি হয়? ব্ল্যাক স্টুল, নজিয়া, ভমিটিং, অনেক কিছুই হয়। তার সাথে কি হয়? স্টেনিং অফ টিথ, মেটালিক টেস্ট, কারণ আয়রন যেটা যদি কেউ মুখ দিয়ে খায়, যখন তাকে সিরাপ হিসাবে দিই বা ট্যাবলেট হিসাবে দিই, যখন সিরাপ হিসাবে খাবে, যদি সে এইভাবেই খেয়ে নেয়, তাহলে কি হবে? স্টেনিং অফ টিথগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মুখে একটা মেটালিক টেস্ট ক্রিয়েট হবে, ঠিক আছে। সো আয়রন প্রিপারেশন নিড টু টেক 1 hour বিফোর মিল, তার সাথে কোনো সঙ্গে নেই।
allow child to take diluted iron preparation through straw আর অ্যাভয়েড সাইট্রাস ফুডস অ্যালং উইথ আয়রন থেরাপি। এটা তো একদমই না, কারণ সাইট্রাস ফুড তো আমার লাগবে। আয়রন থেরাপি যখন আমি করবো তখন আমাকে সাইট্রাস ফুড দেওয়া উচিত, কেননা এটার অ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। এটাও ভুল। অ্যালাউ চাইল্ড টু টেক দ্য ডাইলুটেড আয়রন প্রিপারেশন থ্রু স্ট্র। হ্যাঁ, যদি আমি সরাসরি যদি সিরাপটা আমি মুখে না খেয়ে যদি আমি স্ট্রয়ের মাধ্যমে যদি আমি ডাইরেক্ট মুখে ইয়েতে ফেলি, তাহলে যদি আমি খেয়ে নিই তারপর, তখন তো আমার এটা অসুবিধা হবে না। সুতরাং অপশন সি ইজ কারেক্ট। অপশন সি ইজ কারেক্ট। অ্যালাউ দ্য চাইল্ড টু টেক দ্য ডাইলুটেড আয়রন প্রিপারেশন থ্রু দ্য স্ট্র। তাকে স্ট্র দিয়ে খেতে হবে। স্ট্র দিয়ে আমরা যেমন খাই না, আইসক্রিম খাই, শেক খাই, সেগুলো হচ্ছে তোমার করতে হবে। চলো 24 দাগের কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইউজুয়াল সাইট অফ দ্য ইন্ট্রামাস্কুলার ইনজেকশন আ নার্স উইল চুজ ইন অ্যান অ্যাডাল্ট ফর জেড ট্রেক টেকনিক। আচ্ছা, জেড ট্রেক টেকনিকটা কেমন? জেড ট্রেক টেকনিক হচ্ছে তোমার লাইক এ জেড ট্রেক। কিভাবে তুমি কি করবে, এখানে তুমি একটা ইনজেকশন দিবে ধরলাম আমি, তো কি করবে, আগে স্কিনটাকে এক সাইডে টেনে নিলে, এক সাইডে টেনে নেওয়ার পর তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু জাস্ট পুশ করেছো, তারপর টেনে নিয়ে তারপর তুমি দিলে, তারপর তুমি ছেড়ে দিলে। মানে টেনে নিলে তারপর ইনজেকশন তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে, তারপর তুমি আবার যখন তুমি স্কিন বা সাবকিউটেনিয়াস টিস্যুকে ছেড়ে দেবে, তখন কি হবে, যেখানে দিয়েছিলে তার জায়গাটা আবার উপরে এদিকে স্লাইডিং হয়ে যাবে। তো স্লাইডিং হয়ে যাওয়ার পরে কি হবে, যেটা আমি দিয়েছিলাম, যে ইনজেকশনটা আমি দিলাম, বা যে আয়রন ডেক্সট্রান ইনজেকশন অনেক সময় দেয়, সো আয়রন ডেক্সট্রান ইনজেকশন আমি দিয়ে দিলাম, তারপর যখন আমি ছেড়ে দিলাম সাবকিউটেনিয়াস টিস্যু উপরে স্লাইড হয়ে গেল এইভাবে, তো আর সেই মেডিকেশনটা লিক করতে পারবে না। তার জন্যই জেড ট্র্যাক টেকনিক ইউজ করা হয়। কিন্তু এটা কোথায় দেওয়া হয়, এটার জন্য একটা স্পেশাল সিরিঞ্জ ইউজ করা হয়। তার জন্য এটা সবসময় ডিপ মাসেল, যেটা সেইখানে এটা দেওয়া হয়। ডিপ মাসেল কোনটা? ডিপ মাসেল কি ডেল্টয়েড বটে? একদমই না। রেক্টাস ফেমোরিস, রেক্টাস ফেমোরিস না, ভেন্ট্রোগ্লুটিয়াল আর ভাস্টাস ল্যাটারালিস। ভাস্টাস ল্যাটারালিস তো আমরা ইনফ্যান্টের ক্ষেত্রে ইউজ করি, এটা খুব একটা ডেপথ বা ডিপ মাসেল না। হ্যাঁ, ভেন্ট্রোগ্লুটিয়াল এটা একটা ডিপ মাসেল। ভেন্ট্রোগ্লুটিয়াল এটা একটা ডিপ মাসেল, এটা একটা ডিপ মাসেল। তো এটা উত্তর। চলো, আচ্ছা, গোল্ড স্ট্যান্ডার্ড ইন দ্য ডায়াগনোসিস অফ লিউকেমিয়া। গোল্ড স্ট্যান্ডার্ড কোনটা, যেটা এক চান্সে আমি একটা লিউকেমিয়াকে আইডেন্টিফাই করতে পারবো? ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি। ব্লাড কালচার অ্যান্ড সেন্সিটিভিটির মাধ্যমে কি তুমি একটা লিউকেমিয়াকে ধরতে পারবে? একদমই না। বোন এক্সরে, আমি বোন এক্সরে কে কে তৈরি হয়েছে এখন যে বোন এক্সরে দেখে বলে দেবে যেটা ক্যান্সার? একদমই না। বোন ম্যারো বায়োপসি নাকি বোন বায়োপসি? বোন ম্যারো বায়োপসি হবে নাকি বোন বায়োপসি হবে? ব্লাড বোনের সাথে কোনো কানেক্টেড নেই, বাট বোনের মধ্যে যে বোন ম্যারো আছে সেখানে স্টেম সেল বা বোন ম্যারো বা স্টেম সেল থেকে, যেখান থেকে আমাদের সেল তৈরি হয়, যেখানে রেড বোন ম্যারো, সেখান থেকে। সুতরাং বোন ম্যারো অ্যাসপিরেশন সেটাই হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। এটা তো একদমই না। ঠিক আছে, এটা কিছু বললাম না, এটা তো ডাইরেক্ট উত্তর। আচ্ছা, দ্য মোস্ট কমন টাইপ অফ লিউকেমিয়া ইন ওল্ডার অ্যাডাল্টস। ওল্ডার অ্যাডাল্টস বলেছে এটা। প্রথমেই তোমাকে চারটে ভাগে লিউকেমিয়া চারটে হয়। আমি এখানে সব ফুল ফর্ম লেখা আছে, আমি শুধু শর্ট ফর্মে লিখে দিচ্ছি। প্রথমে তুমি যেভাবে ইয়ে করবে সেটা হচ্ছে, প্রথমে যেটা আসবে বয়স অনুযায়ী আমি লিখে দিচ্ছি প্রথমে, ঠিক আছে? একটা হচ্ছে ALL অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, আরেকটা হচ্ছে ML অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, আরেকটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইট লিউকেমিয়া, আরেকটা হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এখানে সব ফুল ফর্ম দেওয়া আছে, তাই আমি আর ফুল ফর্ম লিখলাম না। এইটা কখন হয়? এটা হচ্ছে চাইল্ডহুড, এটা হচ্ছে চাইল্ডহুড লিউকেমিয়া, অর্থাৎ 15 ইয়ারের লেস দেন যারা, তাদের ক্ষেত্রে এটা হয় চাইল্ডহুড লিউকেমিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অ্যাডাল্টহুড লিউকেমিয়া, এটা হচ্ছে 15 to 39। ঠিক আছে, এটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এটা হচ্ছে ওল্ডার অ্যাডাল্ট, এটা হচ্ছে মোর দেন 50। আর এটা হচ্ছে ক্রনিক, এটা হচ্ছে তোমার ফোর্থ ডিকেড অফ লাইফ। যারা খুবই বয়স্ক, যারা 55-60 ক্রস করে গেছে, তাদের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, সো দ্য মোস্ট কমন টাইপ অফ লিউকেমিয়া ইন ওল্ডার অ্যাডাল্ট ইজ অ্যাকিউট মাইলোসাইটিক লিউকেমিয়া, নাকি অ্যাকিউট লিম্ফোসাইটিক ALL, নাকি ML, নাকি CLL, নাকি CML? কোনটা? এখান থেকে দেখেই উত্তর দিয়ে দাও, আমি তো কিছু বলবো না। কোনটা উত্তর হবে? ওল্ডার অ্যাডাল্ট বলেছে, সো 50 ইট ইজ CLL। কোনটা CLL? ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। এটা উত্তর, এটা না, এটা না, এটা না। ঠিক আছে, চলো। আচ্ছা,
সাথে সাথে একটা কোশ্চেন কি বলছে, দ্য প্রাইমারি রিজনস ফর ইউজিং প্রেডনিসোলোন। প্রেডনিসোলোন কি? প্রেডনিসোলোন একটা স্টেরয়েড, ঠিক আছে। প্রেডনিসোলোন ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যাকিউট লিউকেমিয়া ইন চিলড্রেন ইজ দ্যাট ইজ অ্যাবল টু। প্রেডনিসোলোন এই তোমার কি বলে লিউকেমিয়ার ক্ষেত্রে, চিলড্রেনের যে লিউকেমিয়া হয়েছে তার ক্ষেত্রে প্রেডনিসোলোন কোন পারপাসে, আমি প্রায়োরিটি পারপাস বলছি যে কোন প্রায়োরিটি পারপাসে আমরা এটা ইউজ করছি। ডিক্রিজ ইনফ্লামেশন এটা প্রায়োরিটি পারপাস হবে না, কারণ এটা হচ্ছে জেনারেল যে পারপাস সেটা হচ্ছে ইনফ্লামেশন হয়। তো উত্তর আমাদেরকে এইভাবে বেছে নিতে হবে সবসময়, যে যেটা জানি সেটাই উত্তর। ইনফ্লামেশন আমি জানি যে সব ইনফ্লামেশন হলে স্টেরয়েড দেয়, তার মানে ইনফ্লামেশনের উত্তর হতে হবে এমনটা না। যখন অপশনে প্রায়োরিটি খুঁজবে তোমাকে প্রায়োরিটি অনুযায়ী উত্তর দিতে হবে, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সুতরাং এটা অপশন না। রিডিউস ইরেডিয়েশন ইডিমা, সাপ্রেস মাইটোসিস ইন লিম্ফোসাইটস, ইনক্রিজ অ্যাপেটাইট অ্যান্ড সেন্স অফ ওয়েলবিং। দুটো অপশন তো আমিও রিডিউস করতে পারবো এখান থেকে। একটা ইরেডিয়েশন ইডিমা তো একদমই না, আর ইনক্রিজ দ্য অ্যাপিটাইট অ্যান্ড সেন্স অফ ওয়েলবিং এটার জন্য আমি স্টেরয়েড দেবো। মেন কারণ হচ্ছে আমার সাপ্রেস দ্য মাইটোসিস ইন দ্য লিম্ফোসাইট। লিম্ফোসাইট যদি ডিভাইড না করতে পারে, অ্যাবনর্মাল সেল, এখানে একটা প্রেডনিসোলোনের খুব ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে আমাদের যে নর্মাল সেলগুলো আছে সেগুলো ডিভিশন হবে, বাট লিউকেমিয়ার জন্য যে অ্যাবনর্মাল সেলগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু ডিভিশন করতে পারবে না। তার জন্যই এই প্রেডনিসোলোন ইউজ করা হয়, ঠিক আছে। 28 দেখে রিড স্টেনবার্গ সেলস ইন নোডস আর ফাউন্ড ইন। আচ্ছা, এটা ওয়ান লাইনার কোশ্চেন, খুব হট করে পড়বে, তোমাকে কোনো এই কনসেপ্ট তুমি যদি না জানো তুমি কিন্তু এই উত্তর দিতে পারবে না, ঠিক আছে। রিড স্টেনবার্গ সেলস ইন নোডস ফাউন্ড ইন কোথায়? ইটস মাল্টিপল মায়োলোমা, নাকি হজকিন লিম্ফোমা, নাকি নন হজকিন লিম্ফোমা, নাকি লিউকেমিয়া? লিউকেমিয়া না, মাল্টিপল মায়োলোমা না। মাল্টিপল মায়োলোমাটা কি? এটা হচ্ছে বোন টিউমার। একটা হচ্ছে হজকিন লিম্ফোমা, একটা হচ্ছে নন হজকিন লিম্ফোমা। দুটোই ক্যান্সার, দুটোই ম্যালিগন্যান্ট হতে পারে, এটা দুটোই ম্যালিগন্যান্ট হতে পারে, ঠিক আছে। যাই হোক, হজকিন লিম্ফোমা নাকি নন হজকিন লিম্ফোমা। আচ্ছা, কি হয় এই লিম্ফোমা অর্থাৎ লিম্ফে ম্যালিগন্যান্ট বা নিওপ্লাস্টিক কোনো কিছু একটা গ্রোথ হয়েছে, ঠিক আছে। লিম্ফের মধ্যে, লিম্ফ কি? লিম্ফ আমাদের লিম্ফেটিক সিস্টেমের মধ্যে বিভিন্ন নোডস আছে, সেখানে লিম্ফ আছে, লিম্ফেটিক ভেসেল আছে। সেই নোডস যেখানে আমাদের কোথায় কোথায় নোডস থাকে, অ্যাক্সিলাতে থাকে, সার্ভিক্যাল এরিয়াতে থাকে, ঠিক আছে। ক্লেভিকেলের উপরে যে সমস্ত থাকে এইসব জায়গায় নোড থাকে। এই নোডগুলো যখন ফুলে টুলে যায়, যখন অনেকটাই যখন এই নোডগুলো যখন ফুলে যায় বা এটা যখন ইডিমা হয়, তখন তোমার এই এগুলো ওই হজকিন লিম্ফোমা তাকে আমরা তখন বলে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যান্সারাস। এইবারে কি হয়, এই হজকিন লিম্ফোমা যখন নোডের মধ্যে যে সেল থাকে সেই সেলটাকে আমরা যখন এক্সামাইন করি তখন আমরা এই সেলটা দেখতে পাই, সেটা হচ্ছে রেড স্টেনবার্গ সেল। যখন আমরা সেই নোড থেকে বায়োপসি করবো বা এফএনএসি করে যখন আমরা এটা দেখবো, চেক করবো যখন সেলটাকে, তখন আমরা এই রেড স্টেনবার্গ সেল আমরা দেখতে পাবো। তো সেটা কি, কোন ডিজিজকে ইন্ডিকেট করছে? একটাই ডিজিজ আছে এখানে অবভিয়াসলি, যেটা হজকিন লিম্ফোমা, ঠিক আছে। নন হজকিন লিম্ফোমা না, হজকিন লিম্ফোমা। চলো, আচ্ছা, এপস্টেইন বার ভাইরাস স্পেশালি এফেক্টস। এপস্টেইন বার ভাইরাস কাকে এফেক্ট করে? আমি একটা জিনিস বলেছিলাম একটু আগেই যে ভাইরাস সবসময়তেই তোমাদের কি বলে টি লিম্ফোসাইটকে এফেক্ট করে, কিন্তু এখানে না, এখানে একটু উল্টো, এখানে বি লিম্ফোসাইটকে এফেক্ট করে, ঠিক আছে। অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, বি লিম্ফোসাইট। উত্তর হচ্ছে বি লিম্ফোসাইট। এখানে টি লিম্ফোসাইটও না, প্লেটলেট তো একদমই না, আরবিসিও একদমই না। টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটের মধ্যে কনফিউশন ছিল, এটা উত্তর হবে বি লিম্ফোসাইট। এপস্টেইন বার ভাইরাসের জন্যই আমাদের কি হয়, হজকিন ডিজিজ। এপস্টেইন বার ভাইরাস এফেক্ট করলো আমাদের শরীরে এফেক্ট করার পরে আমাদের ডিজিজ হলো হজকিন ডিজিজ। হজকিন ডিজিজকে আমি ডায়াগনোসিস করার জন্য আমি নোডস থেকে আমি সেল নেব, সেই সেলের মধ্যে আমি একটা সেলকে খুঁজে পাবো, সেটা কি সেল? রেড স্টেনবার্গ সেল। আচ্ছা, দ্য লাস্ট কোশ্চেন ফর টুডে ক্লাস, দেখি কি বলছে। দ্য 16-year-old boy is admitted with Hodgkin lymphoma. Which assessment findings would you expect? তুমি কি অ্যাসেসমেন্ট করবে যাতে তুমি হজকিন লিম্ফোমার এটা তুমি আইডেন্টিফাই করতে পারো? চলো, স্মল টেন্ডার লিম্ফ নোড ইন দ্য গ্রয়েন। গ্রয়েন এরিয়া বলতে আমাদের ফেমরাল যে জায়গাটা, অর্থাৎ যদি এইটা বডি হয় আমাদের, ঠিক এই জায়গাটা ফেমরাল জায়গা, এই জায়গা দুটোকে বলি আমরা গ্রয়েন, ঠিক আছে। চলো, আচ্ছা ভালোভাবে একটু আঁকি। ঠিক আছে,
এইখানে আছে তোমার ক্লেভিকেল, দুটো দুদিকে ক্লেভিকেল আছে। এইখানে তোমার ফেমোরাল এরিয়া বা যেটাকে আমরা গ্রয়েন বলছি, এই ক্লেভিকেলের উপরে সুপ্রাক্লেভিকুলার এরিয়াতে যে সমস্ত নোডসগুলো এনলার্জড হয়ে যায় সেইখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এইটা তোমার কি ডিজিজ, যে হজকিন লিম্ফোমার মেন যে তোমার সাইন সিমটম সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো। তো এইখানে কিছু কিছু নোডস যেগুলো আছে সেগুলো কি হবে, সেগুলো এক্সেসিভলি এনলার্জড হয়ে যাবে, সুতরাং তুমি কি কি অপশন কাট অফ করতে পারছো? একটা ওয়ার্ড বলে দিয়েছি আমি এখানেই কাট অফ, স্মল টেন্ডার, স্মল তো না, সেটা এনলার্জড হওয়া উচিত। আচ্ছা, এনলার্জ ফর্ম নন টেন্ডার নোডস ইন দ্য সুপ্রাক্লেভিকুলার এরিয়া, এনলার্জ টেন্ডার নোডস অল ওভার দ্য বডি, স্মল নন টেন্ডার। আচ্ছা, সব অপশন কাটতে থাকো। এনলার্জ টেন্ডার নোডস অল ওভার দ্য বডি না, স্মল নন টেন্ডার নন মুভেবল নোডস ইন দ্য সার্ভিক্যাল এরিয়াতেই হবে, দ্যাট ইজ সুপ্রাক্লেভিকুলার, বাট সেটা সার্ভিক্যাল এরিয়াতে হবে কিন্তু সেটা স্মল না, সুতরাং এটাও কাটো। উত্তর তোমার কাছে ক্লিয়ার, এটা উত্তর হচ্ছে তোমার বি। এনলার্জড ফার্ম নন টেন্ডার নোডস ইন দ্য সুপ্রাক্লেভিকুলার এরিয়া। সুপ্রাক্লেভিকুলার বলতে এই যে ক্লেভিকেল ঠিক তার উপরের জায়গায় যে আমাদের নোডস বা লিম্ফেটিক নোডস আছে সেগুলো এনলার্জড হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এইটুকুই। আজকে আমরা ব্লাড লিম্ফেটিক সিস্টেমের পোর্শনটাকে আজকে আমরা কমপ্লিট করে দিয়েছি প্রায়। আর নেক্সট ক্লাস আমরা নিয়ে আসছি আমি মেডিকেল সার্জিক্যাল অন্যান্য কোন কোন সাবজেক্টগুলো দেখা যায় যে সেগুলো আমি দেখছি কী কী সাবজেক্ট নেওয়া যায়। আর ম্যাডামের ক্লাস তোমরা আমাদের তো জানোই যে একদিন অল্টারনেটিভ করে আমরা নিচ্ছি, আমি একদিন ও একদিন, এইভাবে নেব। এইভাবে সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। ওয়ান শট ভিডিওর জন্য আমরা রেডি হচ্ছি, তাড়াহুড়ো কিচ্ছু নেই, প্রত্যেকদিন কমেন্টে করার কোনো কারণ নেই যে ওয়ান শট ভিডিও কবে আসবে, আমরা নেওয়ার চেষ্টা করবো, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো আজকের ভিডিও এখানেই শেষ, থ্যাংক ইউ।